একটু বলতে হবে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? জি ভাইয়া, পাচ্ছি। ওকে, গ্রেট। রাইট, তো আজকে আমাদের স্পেশালি এমআরসিপি পার্ট 1 রিলেটেড, আপনারা যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, যে বিষয়গুলো জানা দরকার, অথবা পরীক্ষার কিভাবে প্রিপারেশন নিব আমরা, আমি টোটাল কোর্সটা কিভাবে রান করব, এই টোটাল বিষয়গুলো নিয়ে হচ্ছে মিলিয়ে আজকে কথা বলবো আর কি। হ্যাঁ? আমাদের যে আজকে যে সেশনটা সেটা, তো অনেক বিষয় থাকে যে জিনিসগুলো আসলে আমাদের না জানা থাকলে আমার সেই পার্ট 1 পরীক্ষার সময় বিভিন্ন জনকে বিভিন্ন সময় কোশ্চেন করতে হয়, আস্ক করতে হয়। তো আজকে আমি একদম ডিটেলস যা আছে টোটাল জিনিসটাকে নিয়ে কথা বলবো, যেন পরবর্তীতে যে স্টেপটাই আপনি আগান বা যে স্টেপে আপনি নিতে চান, সেটা যেন নিজ থেকেই আপনি নিতে পারেন আর কি, কারো হেল্প ছাড়াই যেন আপনি টোটাল প্রসিডিউরটা নিজের মতো করে কাজ করতে পারেন, সেই বিষয়টা নিয়ে মিলে হচ্ছে আলোচনা করব। তো এখন আমরা যেই এমআরসিপি যে ব্যাচটা আজকে থেকে যেটা শুরু হলো, তো এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারি 2025-এর 25 তারিখে কিন্তু এক্সাম এটা। হ্যাঁ, 2025-এর 25 তারিখে এটার এক্সাম। প্রায় আমরা কিন্তু এখানে মানে 6.5 মান্থের বেশি, সাড়ে সাড়ে 6 মাসের বেশি কিন্তু সময় এখানে আমরা পাচ্ছি। ইউজুয়ালি এমআরসিপি পরীক্ষার জন্য এত সময়, পার্ট 1 প্রিপারেশনের জন্য এত সময় আসলে লাগে না। দেখা যায় কি আপনার ওভারঅল 5.5 থেকে 6 মাস সময় কিন্তু অনেক এনাফ হয়ে যায়। তো তারপরে আমরা কিন্তু এখানে বেশ ভালো একটা সময় পাবো এই জানুয়ারিতে পার্ট 1 প্রিপারেশন নেওয়ার জন্য। তো এর অর্থ হচ্ছে যেহেতু আমরা সময় কিছুদিন বেশি পাবো, প্রায় 20 থেকে 25 দিন এজ ইউজুয়াল সময় থেকে, এই 20-25 দিন সময় অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই এসেনশিয়াল। কারণ পরীক্ষার আগে আমরা সবাই জানি যে প্রতিটা দিন কিন্তু এক একটা মানে চ্যাপ্টার বা 2 দিনে একটা চ্যাপ্টার কিন্তু রিভিশন দেওয়া পসিবল হয়, সেই জন্য লাস্টের এই 20-22 দিন সময় এক্সট্রা থাকাটা খুবই এসেনশিয়াল। তো আমরা এই টোটাল এমআরসিপি কোর্সটা মানে কমপ্লিট করতে গেলে, প্রিপারেশন নিতে হলে আমাদের কোন কোন টপিকগুলো বা কোন কোন ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের পড়া শুরু করা উচিত, সেই জিনিসটা নিয়ে আমি আগে বলি। প্রথম কথা হচ্ছে আমাদের পড়ার ম্যাটেরিয়ালস গুলো একদম কনসাইজ থাকবে, এবং সেই পড়ার ম্যাটেরিয়ালস খুব মানে বেশি হবে না, এবং অল ইনফরমেশন হচ্ছে আমরা একটা বইয়ের মধ্যে গ্যাদার করে নিয়ে আসবো। তো এই প্রিপারেশনটার জন্য মেনলি অনেকে বলে আমি নতুন, আমি জাস্ট ইন্টার্ন মানে এমবিবিএস পাস করছি। অনেকেই কোশ্চেন করে আমি, আমার তো অনেক বছরের গ্যাপ আছে, 5 বছর 6 বছর গ্যাপ আছে। ভাই আপনি নতুন হন, আপনার গ্যাপ থাকুক, আপনার যাই থাকুক, রয়্যাল কলেজ থেকে যে কোশ্চেন করবে সেই কোশ্চেন তো নতুনের জন্য যা পুরাতনের জন্য তা, সবার জন্য কিন্তু সেম। সো আপনার ওয়ে অফ প্রিপারেশনটা থাকতে হবে এরকম, যেন যেই ওয়েতে কোশ্চেন করুক না কেন, আমি যেন সেটাকে ট্র্যাকেল দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমআরসিপি পার্ট 1-এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের আপনার মোটামুটি 60 থেকে 65% প্রিপারেশন এমআরসিপি পার্ট 2-র জন্য মানে হয়ে যায় আর কি, এমআরসিপি পার্ট 1 প্রিপারেশনের সময়। তাহলে আমার পার্ট 1-এর সময় বা গুরুত্বটা সবচেয়ে বেশি দেওয়া উচিত, যেহেতু পার্ট 1টা ভালো করে পড়লে পার্ট 2-র প্রিপারেশন হয়। এবং ইভেন পেসেস এক্সামও কিন্তু এই রিলেটেড করে, ডিজিজগুলো রিলেটেড করে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন এগুলোই জানতে চাই। আর এমআরসিপিটা হচ্ছে টোটালি একটা ক্লিনিক্যাল একটা পরীক্ষা, লাইক এখানে গুরুত্ব দেওয়া হয় আপনার স্পেশালি একটা ডিজিজ কিভাবে ডায়াগনোসিস করব, ডিজিজের সাইন সিমটম কি থাকবে, ডিজিজের কমপ্লিকেশন কি থাকতে পারে, একটা ডিজিজ ডায়াগনোস করতে গেলে কি ইনভেস্টিগেশন করব, এবং একটা ডিজিজের মেইন ট্রিটমেন্ট কি হবে। ঠিক আছে, এই 3টা পয়েন্ট নিয়ে মেইনলি হচ্ছে ওরা কোশ্চেনগুলো কাভার করে। স্পেশালি যেহেতু আমরা মেডিসিন নিয়ে আমাদের পড়াশোনা, সেহেতু মেডিসিন রিলেটেড যতটুকু ক্লিনিক্যালি আপনাকে ডিপে নিয়ে যাওয়া যায় ততটুকুই আর হচ্ছে ডিপে নিয়ে যাবে। যদিও এমআরসিপি পার্ট 1-এ এতটা ডিপে যাবে না। স্পেশাল দেখা যায় এমআরসিপি পার্ট 1-এ ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা বেশি চাই, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনটা বেশি চাই, অথবা চাবে আপনার কাছ থেকে একদম গ্রসলি একটা ডায়াগনোসিস কি। কিন্তু এমআরসিপি পার্ট 2-তে গেলে আবার দেখা যাবে আপনার মানে আরো ডিপে চলে যাবে আর কি, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, থার্ড লাইন ট্রিটমেন্ট, অথবা নেক্সট স্টেপে কি করবেন, এই ধরনের ডিপে চলে যাবে। তো এই জন্য আমাদের পার্ট 1-এর প্রিপারেশনটা এমন ভাবে নিব যেন আমাদের পার্ট 2 তো আমাদের এই প্রিপারেশনটা কাজে লাগে। তার জন্য আমরা কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমরা পড়বো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা একটা থিওরি বই পড়বো, ঠিক আছে। থিওরিটা আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন পড়তে পারি। স্পেশালি আমরা খালেদা মাগরাবি বই থেকে পড়তে পারি, আমরা নোটস থেকে পড়তে পারি, আমরা পাস মেডিসিনের মধ্যে থিওরি আছে সেখান থেকেও পড়তে পারি, কোনো সমস্যা নাই।
আপনার কাছে থেকে মোর কমফোর্টেবল যে জোনটা মনে হবে আপনি সেই জায়গা থেকে থিওরিটা পড়েন। অর্থাৎ থিওরিটা একটা জায়গা থেকে পড়লেই হয়। এবং আপনার টার্গেট থাকবে যে থিওরি বইটা পড়বেন, এই থিওরি বইটা আপনার স্পেশালি পার্ট টুতেও কিন্তু সেম থিওরি। অর্থাৎ পার্ট ওয়ানে আপনি যা থিওরি পড়বেন, পার্ট টু পরীক্ষার সময় আপনার কিন্তু সেম থিওরিটাই কাজে লাগে। এই জন্য পার্ট ওয়ানের থিওরি বইটা এমনভাবে প্রিপেয়ার করবেন যেন আপনার পার্ট টুতে এইটা দিয়ে আপনি কাজ চালিয়ে দিতে পারেন। তো এখন এই জন্য আপনার কাছে একটা ফিজিক্যাল বই দরকার, ঠিক আছে? এবং আমি আমার ব্যাচে যেটা পড়াই সেটা হচ্ছে খালেদার মাগরাবির যে বই আছে, এর মধ্যে থার্ড এডিশন না ফার্স্ট এডিশনের বইটা পড়াই। কারণ কি, থার্ড এডিশন এবং স্পেশালি নোটস এন্ড নোটস, স্পেশালি নোটস এন্ড নোটস বইটা কিন্তু ভালো। ইভেন আমি যেটা বলবো খালেদার মাগরাবি থেকেও বেশি ইনফরমেটিভ। বাট কথা হচ্ছে এত ইনফরমেশন দেওয়া, কিন্তু এত ইনফরমেশন নিয়ে যখন আপনি পড়তে যাবেন তখন আসল ইনফরমেশনটা কি সেটা আপনার মাথায় থাকবে না। আর কালাদার মাগরিবি বইটা তাও 1300 পেজের উপরে। আর ছোট না, কিন্তু অনেক বড় বই। তো এরপরে যদি নোটস এর নোটস কেউ পড়তে যান তো এটা অনেক ইনফরমেটিভ। এত ইনফরমেশন আসলে লাগে না। তারপরে কেউ যদি মনে করেন যে না আমি পড়বো, তাহলে পড়তে পারেন। বাট আমরা মোর কমফোর্টেবল এবং মোর ইজিলি প্রিপারেশনটা তুলে ফেলতে পারবো খালদার মাগরাবি থেকে। তো আমরা স্পেশালি আমার কোর্সে আমি এজ এ থিওরি বই হিসাবে খালদার মাগরাবি বইটা পড়াবো। এই খালদার মাগরাবি থেকে হচ্ছে আমরা থিওরি পড়বো, একটা ডিজিজ সম্পর্কে থিওরি পড়বো, ডিজিজটা ডায়াগনোস কিভাবে করব, ইনভেস্টিগেশন কিভাবে করব, ট্রিটমেন্ট কিভাবে, ডিজিজ রিলেটেড কমপ্লিকেশন কি আছে, এবং ডিজিজ রিলেটেড যে ড্রাগগুলো ইউজ করবে সেই ড্রাগের সাইড ইফেক্ট বা আদার্স অ্যাডভার্স ইফেক্ট কি আছে, কোনো ড্রাগের সাথে ইন্টারাকশন আছে কিনা, অথবা কোনো ডিজিজের সাথে কোনো ডিজিজের কো রিলেশন ইন্টারাকশন আছে কিনা, এই রিলেটেড করে যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমরা একটা থিওরি বই স্পেশালি খালেদার মাগরাবি থেকে পড়ে ফেলবো। এবং সবাইকে অবশ্যই অবশ্যই খালেদার মাগরাবির বইটার হার্ড কপি সবার কাছে থাকতে হবে। কারণ এই বইটা হচ্ছে আপনি পরীক্ষার আগে রিভিশন দিয়ে পরীক্ষাতে যাইতে হবে। এবং এই বইটাই আপনি পার্ট টু এমআরসি পার্ট টু সময় এই বইটাই আপনি রিভিশন দিয়ে পরীক্ষাতে যাইতে হবে। সেই জন্য একটা বই যদি আপনার হার্ড কপি দরকার হয়, সেটা হচ্ছে খালেদার মাগরাবির যে বইটা আছে, এবং ইভেন ফার্স্ট এডিশনের যে বইটা, সেই বইটা হচ্ছে আপনি আপনার কাছে রাখবেন। এখান থেকে আমরা থিওরিটা পড়বো, পড়ার পরে আমাদের টার্গেট থাকবে আমরা যখন যে সিস্টেমে থিওরি পড়বো, লাইক আমাদের আজকে শুরু হয়েছে জিআইটি অ্যান্ড হেপাটোলজি। তো আমরা এখন কিন্তু আজকে কিন্তু অলরেডি আমি পাস বা আমাদের যে মাগরাবি গ্রুপ আছে, সেই মাগরাবি গ্রুপের যে বই আমার যে জিআইটি অ্যান্ড হেপাটোলজি মানে থিওরিটিক্যাল যে লেকচারগুলো, সেগুলো কিন্তু অলরেডি আমি আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে দেখা শুরু করছেন। তো আপনারা এখান থেকে আমরা এই থিওরিটা পড়বো, এবং থিওরিটা পড়ার পরে তারপরে আমরা দুইটা কোশ্চেন ব্যাংক পড়বো, একটা হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। দুইটা কোশ্চেন ব্যাংকে আমার সলভ করতে হবে। কারণ কিছু কিছু কোশ্চেন থাকে আমার সিপি পরীক্ষায় পাস মেডিসিনের অনুরূপ, আবার ম্যাক্সিমাম কোশ্চেন থাকে পাস টেস্টের অনুরূপ। পাস টেস্টের কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট, একটু হার্ড এবং টুইস্টেড, হ্যাঁ টুইস্টিং আছে অনেক বেশি পাস মেডিসিনের তুলনায়। তো সেই জন্য আমরা এই দুইটা কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই সলভ করব। এবং আমরা আমাদের যে কোচিং এর যে স্ট্রাকচারটা দাঁড়া করেছি, সেই স্ট্রাকচারও কিন্তু আমি দুইটা কোশ্চেন ব্যাংকে আমি আপনাদের পড়াই দিব। তো এই তিনটা বই, একটা থিওরি বই, পাস টেস্ট, পাস মেডিসিন, এই তিনটা বই আমরা স্পেশালি মানে প্যারালালি সলভ করব এবং শেষ করব, ঠিক আছে? তিনটা বই আমরা প্যারালালি সলভ করব। তারপরে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা হচ্ছে পাস্ট পেপারস, অথবা বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছিল এমআরসি পার্ট ওয়ান পরীক্ষায়, সেই কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক আছে, সেটাকে বলে পাস্ট পেপারস বা রিকল কোশ্চেন ব্যাংক বলা হয়। এই কোশ্চেন ব্যাংকটা স্পেশালি সকল সিস্টেম থেকে কোশ্চেন নিয়ে এই কোশ্চেন ব্যাংকটা করা, যার জন্য এই কোশ্চেন ব্যাংকটা আমরা পরীক্ষার 1.5 মাস আগে এই কোশ্চেন ব্যাংকটা সলভ করব। অর্থাৎ থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিন যখন আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে পরীক্ষার 1.5 মাস আগে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের পাস পেপার কোশ্চেন ব্যাংক আমরা পড়া শুরু করব, ঠিক আছে? কারণ পাস পেপার কোশ্চেন ব্যাংকটা এখন পড়ে আপনি সলভ করতে পারবেন না। এইটা সলভ করতে হবে, এই তিনটা জিনিস পড়া যখন শেষ হবে তখন গিয়ে হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা আপনি সলভ করতে পারবেন। এছাড়া আরো যদি বই কথা বলি তাহলে অনেক বই বাজার আছে। ক্লিনিক্যাল হ্যান্ডবুকস, অক্সফোর্ড ক্লিনিক্যাল হ্যান্ডবুকস একটা আছে। তো আসলে ওইগুলো পড়লে আপনার এরকম না যে নলেজ রিচ হবে না, অবশ্যই রিচ হবে। বাট কথা হচ্ছে আপনি এত সময় মানে দিতে পারবেন না। আর আপনার যখন
প্রিপারেশনটা বিভিন্ন জায়গায় ইনফরমেশনগুলো থাকবে, তখন আপনার কিন্তু পরীক্ষার আগে এগুলো রিভিশনে নিয়ে আসাটা আমাদের জন্য কষ্ট হবে, ঠিক আছে? সো এই জন্য আমরা হচ্ছে একদম এই কন্টেন্টগুলোতে আমরা থাকবো, স্পেশালি থিওরি বুক আমাদের খালেদার মাগরাবি, এবং এই খালেদার মাগরাবি এবং থার্ড এডিশন নিয়ে যদি কোনো কথা বলি, সেটা ক্ষেত্রে বলা যায় থার্ড এডিশনে এক্সট্রা তেমন কিছু আসে নাই, মানে ম্যাক্সিমাম হচ্ছে জাস্ট হচ্ছে পিক্টোরিয়াল কিছু ইনফরমেশন অ্যাড করছে, আর কিছু হচ্ছে ডিজিজ রিলেটেড জার্নাল থেকে বা ওয়েবসাইট থেকে ওরা হচ্ছে ইনফরমেশন দিছে। বাট ওইটা হচ্ছে আপনার পড়তে গেলে অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাছে আসে না, সেই জন্য থার্ড এডিশনটা আমাদের দরকার নাই। ফার্স্ট এডিশনের বইটা আমরা পড়বো, এক্সাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং হচ্ছে মোর কমফোর্টেবল, এটা আমাদের জন্য হবে আর কি। কারণ আপনার হিউজ পরিমাণে কন্টেন্ট যখন করে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমরা চেষ্টা করব আমরা আমাদের এই কন্টেন্টগুলোর মধ্যে আমরা থাকার জন্য। ওকে, এইগুলো আমাদের পড়ার মেটেরিয়ালস। এরপর পরে আসেন আমাদের এই পরীক্ষাটা দিতে গেলে আমাদের কি কি জিনিস আমাদের লাগবে। এক নম্বর কথা হচ্ছে আমাকে এমবিবিএস পাস করতে হবে। দুই নম্বর কথা হচ্ছে এমবিবিএস পাস করার পরে আমার সার্টিফিকেট, যেটা নট বিএমডিসি সার্টিফিকেট, এমবিবিএস পাস করার পরে ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দেয়, সেই সার্টিফিকেটটা আপনার লাগবে। ওকে, এই সার্টিফিকেটটাকে বলা হয় পিএমকিউ, এই শব্দটাই বেশি প্রচলিত, যেটা হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলা হয়। হ্যাঁ, এই পিএমকিউটা মানে হচ্ছে আমাদের যেই সার্টিফিকেট ইউনিভার্সিটি, অর্থাৎ কারণ আমরা তো প্রত্যেকটা মেডিকেল কলেজে একটি ইউনিভার্সিটির আন্ডারে, সো ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দিবে, সেই সার্টিফিকেটটা আমার পরীক্ষার অ্যাটেন্ড করতে হলে লাগবে। তারপর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স হলেও হবে, সেই জায়গায় আপনার একটা নিজের ছবি থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, যে সিগনেচার, যে ছবিটা আপনি পরীক্ষার হলে আপনার চেহারার সাথে মিলাইয়া ওরা ভেরিফাই করবে। সো আপনার পাসপোর্ট না থাকলেও কোনো সমস্যা নাই, ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে যেহেতু আমরা এমআরসিপি প্রিপারেশন নেওয়া শুরু করছি, সেহেতু আমাদের দেখা যায় কিছু কিছু পরীক্ষা কখনো কখনো বাংলাদেশের বাইরেও দিতে হয়, সেজন্য কিন্তু পাসপোর্টটা দরকার হয়, ঠিক আছে? যেহেতু বিদেশ পারপাসে আমরা যদি যাইতে হয়, তো আমি যেটা বলবো যে আপনারা অ্যাজ সুন এজ পসিবল পাসপোর্ট করে ফেলেন। যাদের পাসপোর্ট করা নাই, ঠিক আছে, পাসপোর্ট করে ফেলেন। আর যদি করা পসিবল না হয়, তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়েও পরীক্ষাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ পরীক্ষার দিন আপনাকে পাসপোর্ট বা এনআইডি কোনো একটা কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মানে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা যেটা হচ্ছে আপনি যখন পেমেন্ট দিবেন, এমআরসি পরীক্ষা যখন পেমেন্ট দিবেন, পেমেন্ট দিতে গেলে আপনি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে আপনি দিতে পারবেন, অথবা ক্রেডিট কার্ড হলে আপনার জন্য এটা ভালো পেমেন্টটা দেওয়ার জন্য। এবং আপনি যে কাজটা করবেন, অবশ্যই অন্যের কার্ড দিয়ে আপনি পেমেন্ট নাও দিতে পারেন, সেই জন্য, কারণ এখানে প্রায় তো 1 লাখ টাকার মতো, 90,000 টাকার মতো পরীক্ষার ফি চলে আসে অ্যারাউন্ড। তো আপনার এই 90,000 টাকা কেউ তো হয়তো আপনার খুব পরিচিত না হলে এই রিস্কটা কেউ নিবে না, ঠিক আছে? এই জন্য সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ব্যাংক থেকে নেবেন। এখন এই ক্রেডিট কার্ড নিলেই আপনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না। অবশ্যই ক্রেডিট কার্ড ইউজ করতে হলে, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে হলে আপনাকে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আপনি যখন ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড করবেন, ক্রেডিট কার্ড করার পরে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে হলে সেখানে আপনার পাসপোর্টে ডলার এনরোস্ট করে নিতে হবে, যে আপনার পাসপোর্টের এগেনস্টে এত ডলার ব্যাংক থেকে আপনি এনরোস্ট করে নিছেন। তখন হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে আপনি এটা পেমেন্ট করতে পারবেন, কারণ কার্ডের এগেনস্টে ব্যাংকের ওরা হচ্ছে আপনার ডলার এনরোস্ট করে দেয়। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে একটা ক্রেডিট কার্ড যদি করতে হয় এবং এটা যদি ইন্টারন্যাশনাল ইউজ করতে হয়, তার জন্য যেটা লাগবে আমার পাসপোর্ট লাগবে। আপনার ক্রেডিট কার্ড যদি হয়ে যায়, যে ব্যাংক থেকে করেন, এটা ব্র্যাক ব্যাংক থেকে করতে পারেন, ইবিএল থেকে করতে পারেন, মিউচুয়াল ট্রাস্ট থেকে করতে পারেন, যে কোনো ব্যাংক থেকে করতে পারেন, সেই কার্ডটা করার পরে আপনার যদি পাসপোর্ট হয়ে যায়, পাসপোর্ট এবং ক্রেডিট কার্ডটা নিয়ে আপনার যে ব্যাংকের ক্রেডিট কার্ড, সেই ব্যাংকে যাবেন। যাওয়ার পরে বলবেন যে আমাকে পাসপোর্টে ডলার এনরোস্ট করে দেন, আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবো এক্সাম পারপাসে। তখন ওরা হচ্ছে আপনাকে ডলার এনরোস্ট করে দিবে আর কি ব্যাংক থেকে। তখন হচ্ছে আপনি এই ডলারটা ক্রেডিট কার্ড দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন। তো এখন এটার জন্য আপনি ডুয়াল কারেন্সি কার্ড হলে আপনার অনেক সময় ট্রানজাকশন করা যায়, অথবা আপনারা যদি ক্রেডিট কার্ড নিতে পারেন, সেটা যে কোনো টাইপের ক্রেডিট কার্ড নিলে কিন্তু হবে আর কি, লেনদেন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইগুলা গেল আমাদের ইনিশিয়াল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো রিলেটেড ইনফরমেশন।
আরো কিছু ইনফরমেশন আমি শেয়ার করব, যেমন আমরা যখন আমাদের এই ব্যাচটা যখন শুরু করি, তখন আমরা স্পেশালি বলছি যে তিনটা সাবজেক্ট হচ্ছে আমি পড়াবো। একটা হচ্ছে আমার মাগরাবি, একটা হচ্ছে পাস টেস্ট, আর একটা হচ্ছে আমার পাস মেডিসিন। হ্যাঁ, তো আমি কিভাবে পড়াবো জাস্ট সেটার আমি একটু রুটিনটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, তাহলে এটা আমাদের বুঝতে একটু ইজি হবে আর কি। হ্যাঁ, আমি রুটিনটা একটু দিচ্ছি, জাস্ট 10 সেকেন্ড। কারণ একটা আমার আমার স্পেশালি মাগরাবির সাথে অন্যান্য যে পাস টেস্ট পাস মেডিসিন আছে, সেইগুলোর একটা কোরিলেশন করে খুব সুন্দর করে আমি টোটাল সিলেবাসটা হচ্ছে শেষ করব। আর এখানে যত ক্লাস আছে, সম্পূর্ণ ক্লাস হচ্ছে আমি নিজে নেই, একা নেই। সেজন্য আপনাদের মানে ডাবল পার্সনের দ্বারা আপনার আপনার ডাবল পার্সনের কাছে আপনার যাওয়া লাগবে না। হ্যাঁ, কোনো কিছু প্রবলেম হলে সেটা আমাকে ইনফর্ম করবেন সরাসরি, তাহলে হবে আর কি। আচ্ছা, আমি স্পেশালি আপনাদেরকে ওই রুটিনটা একটু দেখাই দিই, যে একটু দাগাদাগি করেন না, অনেকে দাগাদাগি করতেছেন। আচ্ছা, আমাদের যে রুটিনটা আছে স্পেশালি আমাদের যে পরীক্ষার রুটিন, এটা হচ্ছে আমাদের আহ মাগরাবি যে রুটিনটা আছে সেই রুটিনটা দেখেন। প্রথম আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে জিআইটি এবং হ্যাপাটোলজি। হ্যাঁ, আমরা তাহলে আজকে থেকেই আমি জিআইটি এবং হ্যাপাটোলজির ক্লাসগুলো আপনাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি, এবং এই ক্লাসটা হবে 12 তারিখ, 13, 14, 15, 16 এই 5 দিনে। আপনারা যে কাজটা করতে হবে, জিআইটি অ্যান্ড হ্যাপাটোলজি যতগুলো ক্লাস আছে, মানে 6টা ক্লাস আছে, 6টা ক্লাস হচ্ছে আপনারা দেখবেন নিজের মতো করে, যে কোনো টাইম। তবে আপনার পড়ার সময়টা শুধু টেবিলের মধ্যে হবে না, পড়ার সময়টা আপনি আপনি যদি হসপিটালে ডিউটি থাকেন সেই ডিউটিকালীন সময় হবে, আপনি পেশেন্ট দেখার ইন বিটুইন সময় হবে, গাড়িতে থাকলে গাড়িতে হবে, বাড়িতে থাকলে বাড়িতে হবে, যেখানেই থাকেন আপনার ইয়ারফোন হচ্ছে কানে থাকবে, আমার ভিডিও চলবে, মোবাইলটা ব্যাগে ফেলা রাখবেন, পকেটে ফেলা রাখবেন, দেখবেন আপনি ক্লাস শুনতেছেন। তো এই সময়ের মধ্যে আপনাকে এনিহাও মাগরাবির ক্লাসগুলো শেষ করবেন। তবে টার্গেট রাখবেন 12, 13, 14, বড়জোর 15 তারিখের মধ্যে আপনি টোটাল যে জিআইটি এন্ড হ্যাপাটোলজি ক্লাস আছে এই ক্লাসটা হচ্ছে আপনি শেষ করে ফেলতে। হ্যাঁ, তারপরে 16 তারিখে কি করবেন, আরেকটা রিভিশন দিবেন। রিভিশন দিয়ে পরের দিন, দ্যাট মিনস 17 তারিখ, হ্যাঁ, পরের দিন দ্যাট মিনস হচ্ছে আমাদের 17 তারিখ। 17 তারিখে যেটা করব আমরা, সেটা হচ্ছে 17 এবং 18 এবং হচ্ছে 20 তারিখ। হ্যাঁ, এই 3 দিন সময়ে আমরা যে কাজটা করব, পাস টেস্ট এন্ড পাস মেডিসিন দুইটাই কিন্তু সেম সেম ডেতে পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের ক্লাসটা হয়। তো 17, 18 এবং 20 তারিখে সন্ধ্যা 7টা 30 মিনিটে পাস টেস্টের ক্লাস হবে কোশ্চেন সলভিং। এটা হচ্ছে আমাদের জিআইটি এন্ড হ্যাপাটোলজির উপরে। এটা 3 দিন হবে, 17, 18, 20। এই 3 দিন জিআইটি এন্ড হ্যাপাটোলজির উপরে সন্ধ্যা 7:30 থেকে পৌনে 9টা বা 9টা পর্যন্ত আমাদের পাস টেস্টের কোশ্চেন সলভ হবে। আবার রাত 10টা থেকে 11:30 পর্যন্ত আমাদের পাস মেডিসিনের ক্লাসটা হবে। ঠিক আছে, দুইটাই কিন্তু সেম ডেটে, 17, 18 এবং 20 তারিখ। তাহলে এটা হচ্ছে রাত 10টা থেকে আহ 11:30 পর্যন্ত লাইভ ক্লাস হবে পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের। এর মধ্যে কেউ যদি আপনারা ক্লাস মিস করেন, পাস টেস্টে পাস মেডিসিনের লাইভ ক্লাস করতে না পারেন, সমস্যা নাই। ক্লাসটা শেষ হওয়ার পরে, লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে 1 ঘন্টা পরে, 1 ঘন্টার মধ্যে, স্পেশালি ঘন্টাখানেক লাগে আর কি, 1 ঘন্টার মধ্যে আমি আপনাদের গ্রুপে ওই ক্লাসটা আপলোড দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে যে কোনো সময় আপনি ক্লাসটা দেখতে পারবেন। তাহলে এই ক্লাসটা দেখেন, আমাদের 12 থেকে 16 তারিখ পর্যন্ত মাগরাবি থিওরি পড়বেন, তারপর 17, 18, 20 তারিখের মধ্যে আমরা কোশ্চেন সলভ করব। তারপরে হচ্ছে 21 তারিখে, 21 তারিখে মাগরাবি বেচে আমাদের ডেট অফ এক্সাম আছে, সে 21/7/2024 এই জিআইটি এন্ড হ্যাপাটোলজির উপরে আমাদের হচ্ছে একটা এক্সাম হবে। হ্যাঁ, এই এক্সামটা 50টা কোশ্চেন থাকবে জিআইটি এন্ড হ্যাপাটোলজির উপরে, এবং এই কোশ্চেনগুলো হবে রয়্যাল কলেজে যেভাবে কোশ্চেন আসে পার্ট 1 পরীক্ষায়, সেই পার্ট 1 পরীক্ষার অনুরূপ। আপনি টার্গেট রাখবেন, আমি যে কোশ্চেনটা দিয়ে পরীক্ষা নিব, এই পরীক্ষাটায় 50-এ আপনি 40টা কোশ্চেন কারেক্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রিপারেশনটা একদম পারফেক্টলি অন দা ওয়েতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের জিআইটি শেষ করবো। জিআইটির পরে হচ্ছে কি, কার্ডিওলজি। তো কার্ডিওলজি হচ্ছে মাগরিবি 22 থেকে 27 তারিখ পর্যন্ত দেখবেন। তারপরে 27 তারিখের পরে আমরা চলে যাব হচ্ছে আপনার পাস টেস্ট পাস মেডিসিনে। 28, 29, 30, 31 তারিখ এই 4 দিন পাস টেস্টের কোশ্চেন সলভ করবো সন্ধ্যা 7:30টায়, আর পাস মেডিসিনের কোশ্চেন সলভ করবো হচ্ছে রাত 10টায়। সো অলওয়েজ সন্ধ্যা 7:30টায় হচ্ছে পাস টেস্টের ক্লাস, এন্ড রাত 10:30 হচ্ছে পাস মেডিসিনের ক্লাস। পাস টেস্ট এন্ড পাস মেডিসিনের ক্লাসগুলো একই দিনে থাকে। হ্যাঁ,
28, 29, 30 এটা হচ্ছে পাস মেডিসিনের ক্লাস, ঠিক আছে, থাকবে। তাহলে 31 তারিখ পর্যন্ত আমাদের কার্ডিওলজির উপরে এই ক্লাসগুলো সলভ হবে, কোশ্চেন প্লাস থিওরি। তারপরে 1 তারিখ, অগাস্টের 1 তারিখে আমার কার্ডিওলজির উপরে পরীক্ষা হবে। এরকম করে পরে হচ্ছে ইনফেকশাস, নিউরোলজি, ফার্মাকোলজি, ডার্মা, আই, সাইকেট্রি, ক্লিনিক্যাল সায়েন্স, বায়োস্টেট। এই সবগুলো যখন শেষ হবে, শেষ হওয়ার পরে সবগুলোর উপরে একটা পরীক্ষা হবে মডেল টেস্ট 1, এবং এটা হবে 23/09/2024 এই তারিখে। তারপর হচ্ছে এন্ডো, নেফ্রো, রিমাটো, রেসপিরেটরি, তারপর হচ্ছে হ্যামাটো। এগুলো শেষ হলে তারপর হচ্ছে মডেল টেস্ট 2। মডেল টেস্ট 2 শেষ হওয়ার পরে তারপরে আমরা অল সিস্টেমের উপরে ফাইনাল মক টেস্ট 1 থেকে 6 পর্যন্ত 6টা মক টেস্ট নিব, এবং এটা হচ্ছে রয়্যাল কলেজের অনুরূপ পরীক্ষা। তারপর হচ্ছে স্যাম্পল কোশ্চেন এক্সাম ফ্রম রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ওইখানে আপনার পরীক্ষার আগে, স্পেশালি পরীক্ষার 5 দিন আগে, আপনার রয়্যাল কলেজের ওয়েবসাইট থেকে আপনার আইডি দিয়ে, আপনার আরসিপি কোড দিয়ে, রয়্যাল কলেজের কোড নাম্বার দিবে, সেটা দিয়ে হচ্ছে আপনি এই পরীক্ষাটা দিবেন। 200 নাম্বার একটা পরীক্ষা থাকবে, 200 কোশ্চেনে। সেই পরীক্ষাটা আপনারা 25 তারিখ দিয়ে ফেলবেন, ঠিক আছে। 25 তারিখ একটা টেন্টেটিভ আমি ডেট দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তো এইভাবে টোটাল কোর্সটা হচ্ছে আমি কি করব, শেষ করব। তাহলে ফার্স্ট হচ্ছে থিওরি পড়াবো। থিওরিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে দেখে ফেলবেন এনি টাইম, ওটার জন্য কোনো টাইম বাউন্ডেড নাই, স্পেশালি মাগরাভি থিওরিগুলো। আর পাস টেস্ট, পাস মেডিসিনের থিওরিটা আমরা লাইভ নিব। যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড না করতে পারেন তাও কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে গিয়ে যে কাজটা করবেন, পরবর্তীতে যে রেকর্ডেড ক্লাসটা থাকবে সেই ক্লাসটা হচ্ছে আপনি দেখে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ আর কি। আর এখানে পড়াটা কোনোভাবেই মানে আপনি গ্যাপ দিতে পারবেন না। ধরেন যে আপনি যদি একটা সিস্টেম গ্যাপ দিয়ে যান বা 2 দিন ক্লাস না করেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনে আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, মানে অত সোজা কথা, কন্টিনিউয়াসলি আপনাকে পড়ার মধ্যে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে কোনো বিষয়ে কারো যদি ধরেন কোনো প্রবলেম অ্যারাইজ করে, কেউ যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয়, আমাকে অলওয়েজ, মোটামুটি আমি অনলাইনে থাকি সারাদিনই, আপনারা এনি টাইম নক করবেন। দরকার হয় ভয়েস দিবেন, নাহলে টাইপ করবেন, নাহলে ছবি তুলে পাঠাবেন। আমি সেটা সলভ, আমি আশা করি আমি যদি পারি আমি অবশ্যই দিব। আর না পারলে আমি অন্য জায়গা থেকে দেখে হইলেও আমি এটাকে আপনাকে সলভ করে দিব। কোনো প্রবলেম যদি অ্যারাইজ করে, আপনার বেশি জায়গার খোঁজাখুঁজি দরকার নাই, আমাকে সুন্দর করে আমাকে আমাকে ইনবক্স করে দিবেন। আমি এটা ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। আর যদি কোনো একটা কোশ্চেনের সলভ দেখা যায় যে 1 লাইন 2 লাইন পড়লে আপনি পেরে যান, তাহলে সেটা তো আমার সাথে শেয়ার করার দরকার নেই, সেটা আপনি নিজ থেকেই ট্রাই করবেন আর কি সলভ করে ফেলার জন্য। তারপরে আসেন, কোনো কিছু, যে কোনো কিছু আপনার যদি দরকার হয়, আপনার জানা দরকার, তাহলে আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন এমআরসিপি, ঠিক আছে। এখানে দেখেন একটা পয়েন্ট আছে, পার্ট 1 দ্য ফেডারেশন, এমআরসিপি ইউকে অর, এই এই লিঙ্কে যাবেন, হ্যাঁ। এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনার রয়্যাল কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপনার ফ্রন্টে চলে আসবে। এখানে আপনার সকল জিজ্ঞাসার সবকিছু এখানে আছে, যেটা আপনি অন্য কাউকে জিজ্ঞাসা না করলেও আপনি পেরে যাবেন আর কি। তাহলে এমআরসিপি ইউকে পার্ট 1 লিখে সার্চ যদি দেন, তাহলে এরকম একটা আপনি ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডে দেখেন রিলেটেড পেজ বা রিলেটেড টপিক কি কি আছে, যে জিনিসগুলো আমার জানা দরকার। এখানে দেখেন আছে এমআরসিপি পার্ট 1 এর টপিক, হ্যাঁ। এটা হচ্ছে এমআরসিপি পার্ট 1 রিলেটেড, ডেট এন্ড ডেটস এন্ড ফিস, মানে এমআরসিপি পার্ট 1 এর কবে পরীক্ষা হবে, কত ফিস, ইন্টারন্যাশনাল সেন্টার কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন, ইউকে তে অনলাইন এক্সাম কিভাবে হবে, কিভাবে আপনি পরীক্ষাটা মানে অ্যাপ্লাই করবেন, ফরম্যাটটা কি পরীক্ষার, স্যাম্পল কোশ্চেন কি হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, রেজাল্ট কি দিবে, কবে দিবে, এই সব কিছুই হচ্ছে পার্ট 1 রিলেটেড সবকিছু ওনারা এখানে কিন্তু আপনার সাজা দিয়ে রাখছে, হ্যাঁ। যখন আপনার যেটা দরকার হবে, লাইক ধরেন আপনার মনে হলো যে আমি পার্ট 1 এর ডেট এবং ফিটা জানবো, যে কবে কবে পরীক্ষা হয়, কত টাকার ফি লাগবে, তাহলে আপনি এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার পার্ট 1 রিলেটেড এক্সাম ডেটস এবং ফিস, কত কি আশেপাশে সব চলে আসবে। 2024 সালে কবে কবে এক্সাম হবে সেটাও আছে এখানে, 2025 সালে কবে কবে এক্সাম হবে সেখানে আছে। তো আমরা যেটা দেখবো 2024 সালে যে কি কি এক্সাম গুলো, এই যে প্লাস আছে না, এই প্লাসটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আমরা 24-এ কি কি এক্সাম ফরম্যাট আছে সেটা জেনে যাবেন। লাইক যেটা আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু চলে আসলো 24-এর কবে কবে পরীক্ষা হবে। যেমন আপনার একটা ছিল 24-এর প্রথম ডায়েট, যেটা আর কি, ডায়েট মানে হচ্ছে এক্সাম, এটা ছিল আমার স্পেশালি অ্যাপ্লিকেশন পিরিয়ড কবে, 6 নভেম্বর থেকে 13 নভেম্বর, এক্সাম ডেট ছিল 24 জানুয়ারি 2024,
আর ফি কত ছিল, তারপর হচ্ছে আপনার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ডেডলাইন, আর রেজাল্ট কবে দিবে সেই ডেটটা কিন্তু দেওয়া আছে। তো এখন এটা তো আমাদের জানুয়ারির, সো আমাদের টার্গেট হচ্ছে গিয়া 25 রিলেটেড, তাই না? 24 তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে আপনি যদি 24 রিলেটেড জানতে চান, যেমন 24-এর সেকেন্ড ডাইট আছে এটা, তারপর 24-এর থার্ড, তৃতীয় ডায়েট কবে, পরীক্ষাটা কবে হবে, কি আসবে সেটা, 24-এর চতুর্থ ডায়েট যেটা, এটা অ্যাপ্লিকেশন পিরিয়ড কবে, এক্সাম ডেট কবে, এটা হচ্ছে 16 অক্টোবর এক্সাম। অ্যাপ্লিকেশন পিরিয়ডটা হচ্ছে 5 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত। তারপরে পরীক্ষার ফি কবে দিতে হবে, কবে রেজাল্ট দিবে, ঠিক আছে এটা। বাট আমাদের টার্গেট হচ্ছে 2025। 2025-এর এই জায়গাতে যখন ক্লিক করবেন, তখন আপনার 2025-এর পুরো ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। তো এই 2025-এর ড্যাশবোর্ডে, আচ্ছা, এটা হয়ে গেল। আমি আবার একটু যাচ্ছি পার্ট 1-এ। সো ডেট এন্ড ফিস এবং 25-এ আসলাম, হ্যাঁ। 25-এ দেখেন আমাদের যেটা টার্গেট আর কি, আমাদের টার্গেটে যেটা আছে 25-এর প্রথম ডাইট, হ্যাঁ, প্রথম এক্সাম। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড, দ্যাট মিনস আপনারা কবে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে 4 নভেম্বর থেকে 11 নভেম্বর, হ্যাঁ। এই তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে এক্সামের জন্য। বাট এত ক্যান্ডিডেট বেশি থাকে, সিটের একটু স্বল্পতা তো থাকে, তবে সবাই সিট পায় ম্যাক্সিমাম। এই জন্য সবাই যে কাজটা করে সেটা হচ্ছে নভেম্বরের 4 তারিখ, যারা জানুয়ারিতে, এটার এটার এক্সাম ডেটটা হচ্ছে, সরি, 25 তারিখ না, জানুয়ারি হচ্ছে 22 তারিখ, হ্যাঁ। 22 তারিখে এটার পরীক্ষাটা হবে আর কি। যারা 22 তারিখে পরীক্ষাটা দিবেন, আপনারা অবশ্যই নভেম্বরের 4 তারিখ বাংলাদেশ টাইম 5:30টায়, ভোর 5:30টায়, ঠিক আছে, ভোর 5:30টায় অ্যাপ্লিকেশনের যে স্লটটা সেটা হচ্ছে ওপেন হবে। ওপেন হলে আপনার কাজ হচ্ছে ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট হচ্ছে বুকিং দেওয়া, হ্যাঁ। আপনি সাথে সাথে পে করলেও পারেন, অথবা পরে যদি পে করতে চান তাও পারবেন, ঠিক আছে। তাহলে এখানে 4 নভেম্বর আপনার টার্গেট রাখবেন, ভোর মানে ভোর হচ্ছে 5:30টার সময় আমি এক্সাম বুকিং দিব। তাহলে আমার এক্সামটা কবে হবে, 22শে জানুয়ারি 2025। এখানে এক্সাম ফি, এখানে 489 পাউন্ড, সেটা হচ্ছে যারা ইউকেতে থাকে তাদের জন্য। আর যারা আমরা ইউকের বাইরে ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট, তাদের জন্য হচ্ছে 655 পাউন্ড। তবে যেদিন আপনি পরীক্ষার পাউন্ড জমা দিবেন, ফি জমা দিবেন, ওই দিনে ডলারের রেট অনুসারে ওরা 600 পাউন্ডের টাকা আপনার কাছ থেকে কেটে নেবে। অ্যাভারেজ ধরেন যে মোটামুটি 88 থেকে 90,000 টাকার মতো হচ্ছে আপনার মোটামুটি লাগবে আর কি। এবং এটার রেজাল্ট কবে দিবে, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি 2025 এটার রেজাল্ট দিবে। তারপর সেকেন্ড ডাইট যদি আপনি জানতে চান, তাহলে এখান থেকে জানবেন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে বুকিং শুরু হবে 10 তারিখ পর্যন্ত, যেটা পরীক্ষাটা হবে 16 এপ্রিল, রেজাল্ট কবে দিবে 16 মে। তারপর থার্ড ডেট, তারপর ফোর্থ ডেট। সো এইভাবে আমরা এখান থেকে হচ্ছে এক্সাম ডেট গুলা, সেই রিলেটেড ইনফরমেশন গুলো এখান থেকে আমরা জেনে যাব। আচ্ছা, তারপরে আসেন, আমি বাংলাদেশ সেন্টার দিব না অন্য জায়গায় বসে পরীক্ষাটা দিতে চাই। সো অনেকে দেশের বাইরেও থাকেন, তাহলে কোথায় কোথায় এক্সামটা হবে, ইন্টারন্যাশনাল সেন্টার, তাহলে এখানে ক্লিক করবেন, হ্যাঁ। ইন্টারন্যাশনাল সেন্টারে ক্লিক করবেন। ইন্টারন্যাশনাল সেন্টারে ক্লিক করলে দেখেন এখানে চলে আসে বাহরাইন, বাংলাদেশ, ইজিপ্ট, গানা, হংকং, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় হয়, ইন্ডিয়ার অনেকগুলো সেন্টার আছে, ইরাক হয়, জর্ডানে হয়, কেনিয়াতে হয়। অর্থাৎ আপনি যেই দেশে থাকেন, দেশের বাইরে থেকে পরীক্ষা যদি দিতে চান, তাহলে সেই দেশের এখানে ইন্টারন্যাশনাল সেন্টারগুলো দেখে আপনাকে কি করতে হবে, সিট বুকিংটা দিতে হবে। আর বাংলাদেশ থাকলে তো বাংলাদেশ ঢাকায় দিবেন, ঠিক আছে এইটা। এরপর আসেন ইউকে অনলাইন এক্সাম। সো এটা অনলাইন এক্সামটা বাংলাদেশেও আমাদের অনলাইন হয়। সেটা রিলেটেড যদি বলি, তাহলে ব্রিটিশ কাউন্সিল এক্সামটা হচ্ছে অর্গানাইজড করে বাংলাদেশে। তো ওরা যেখানে অর্গানাইজ করে সেটা হচ্ছে স্পেশালি আপনার স্পেশালি হচ্ছে গিয়া কোন একটা সেন্টারকে ওরা হচ্ছে বুকিং দেয়, হ্যাঁ। সেন্টার মানে যেখানে হচ্ছে ধরেন কম্পিউটার থাকবে, ল্যাব থাকবে, ওরকম টাইপ করে কোন একটা সেন্টার বুকিং দেয়, অথবা ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষাটা নিতে পারে। অথবা কখন হচ্ছে ধানমন্ডির দিকে নেই, কখনো উত্তরার দিকে নেই, কখনো গুলশানের দিকে নেই। অর্থাৎ এক এক সময় এক এক জায়গায় ওরা সেন্টারটাকে প্রেফার করে। এবং ওই সেন্টারে কম্পিউটার থাকবে, মানে ডেস্কটপ টাইপ আর কি, অথবা ল্যাপটপ টাইপ থাকবে। এবং ওইখানে মাউসের মাধ্যমে আপনি টোটাল পরীক্ষাটা দিবেন, জাস্ট হচ্ছে গোল্লা থাকবে, ওইটাকে ক্লিক করে ভরাট করবেন আর কি, হ্যাঁ। তো আপনার যদি কোনো কোশ্চেনের কনফিউশন থাকে, সেটার অপশন আছে পরে যদি আনসার করতে চান সেটা। বাট এখানে ফরম্যাট হচ্ছে কোশ্চেনের যে ফরম্যাটটা থাকে সেটা হচ্ছে দুইটা পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। এই দুইটা পেপারে টোটাল কোশ্চেন আসে হচ্ছে 200, অর্থাৎ পেপার 1-এ 100 কোশ্চেন, পেপার 2-তে হচ্ছে আপনার 100 কোশ্চেন। পেপার 1-এর যে 100 কোশ্চেন, এটা পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা।
পেপার টুতে যে 100 কোশ্চেন, এটার পরীক্ষার সময় হচ্ছে আপনার 3 ঘন্টা। তার মানে আপনার পরীক্ষার জন্য একদম মানে এক্সাক্ট টাইম হচ্ছে টোটাল হচ্ছে আপনার 6 ঘন্টা। অনেক সময় বাংলাদেশে 11টার সময় পরীক্ষা শুরু হয়, আবার অনেক সময় বাংলাদেশ টাইম হচ্ছে 1:30টার সময় পরীক্ষা শুরু হয়। তো দেখা যায় যে আপনার 6 ঘন্টার একটা পরীক্ষা দিলে মাঝখানে একটা ব্রেক দিবে দুইটা পেপারের মাঝখানে, পেপার ওয়ান এন্ড পেপার টু, অ্যারাউন্ড হচ্ছে 40 মিনিটস অথবা 45 মিনিটসের মতো একটা ব্রেক দিবে। ওই ব্রেকের সময় আপনি সামথিং কিছু নাস্তা টাস্তা করতে পারবেন, খাইতে পারবেন আর কি, চাইলে একটু রিভিশনও দিতে পারবেন পরের পেপার টু এর জন্য। তো এখানে টোটাল কোশ্চেন থাকবে 200 কোশ্চেন। এই 200 কোশ্চেনের মধ্যে রয়্যাল কলেজ যেভাবে কোশ্চেন ফরম্যাটটা সাজায় সেটা হচ্ছে 150 কোশ্চেন। হ্যাঁ, রয়্যাল কলেজ যেটা করে 150 কোশ্চেন আপনার হচ্ছে মোটামুটি ইজি টাইপ দিবে। তারপরে 20টার মতো কোশ্চেন হচ্ছে আপনার 150 থেকে 60 কোশ্চেন হচ্ছে ইজি দিবে। হ্যাঁ, তারপরে 20 থেকে 25 বা 30টা কোশ্চেনের মতো আপনার একটু কনফিউজিং দিবে, যে এটা নিয়ে আপনাকে থিঙ্কিং করতে হবে। আর বাকি হচ্ছে আপনার 10 থেকে 12টা কোশ্চেন দিবে এমন জাতের কোশ্চেন, এগুলো টাচ করাটা খুব টাফ। অর্থাৎ বিভিন্ন জার্নাল থেকে বিভিন্ন সাইট থেকে ওরা হচ্ছে বিভিন্ন ওদের যে গবেষণা টবেষণা থাকে ওইগুলো থেকে ওরা হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। এরকম কোশ্চেন 10টার মতো হয়, বাট 10টার কমও থাকে আর কি। হ্যাঁ, তো প্রথম কথা সত্য হচ্ছে আমার 150 থেকে 60 কোশ্চেন, এই 200 কোশ্চেনের মধ্যে এই 150 থেকে 160টা কোশ্চেনের মধ্যে আমাকে পাস মার্কটা তুলে ফেলতে হবে। এর মধ্যে এই 200 কোশ্চেনের মধ্যে আপনি যদি 130 কোশ্চেন কারেক্ট করেন অ্যারাউন্ড, হ্যাঁ, +-2 হবে আর কি, তাহলে ধরতে পারেন আপনি পাস করবেন। হ্যাঁ? এবং সকল কোশ্চেনের মার্কস কিন্তু সমান থাকে না। কোন একটা কোশ্চেনের মার্কস কম থাকবে, কোন একটা কোশ্চেনের মার্কস বেশি থাকবে। যেটা ছোট্ট একটা কোশ্চেন, লাইক এটার মার্কস হচ্ছে কম থাকবে। যেটা বড় কোশ্চেন, কনফিউজিং কোশ্চেন, কঠিন কোশ্চেন, এটার মার্কস সাধারণত বেশি থাকে। নর্মালি অ্যাভারেজ হচ্ছে 5, একটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 5, বাট ছোট কোশ্চেন হলে নাম্বার 3 হয়ে যায়, 4 হয়ে যায়। বড় কোশ্চেন হলে তার নাম্বারটা একটু বেড়ে যায়। ঠিক আছে, এরকম হয়। তো এই জন্য ওরা হচ্ছে ওইভাবেই কোশ্চেন সেট আপটা ওরা করবে, ছোট কোশ্চেন এবং বড় কোশ্চেনকে বা কঠিন অথবা সহজ কোশ্চেনকে কোরিলেট করে আর কি করবে। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা 130 কোশ্চেন আমাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। সো তাহলে স্পেশাল আমাদের পাস হয়ে যাবে। এখন আসেন গুরুত্বপূর্ণ যে জিনিসটা, হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, এখানে যাবেন। হাউ টু অ্যাপ্লাই যাওয়ার পরে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ডটা চলে আসবে, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। হাউ টু ওপেন এ মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট, মেইন স্টেজ টু অ্যাপ্লাই, পার্ট ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন, প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, হাউ টু পে এবং ডিক্লারেশন ফর্ম। সো প্রথম কাজ হচ্ছে আপনি যে কাজটা করবেন, হাউ টু ওপেন এন মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট। আপনি যখন পরীক্ষাটা দিবেন, আপনার সাথে রয়্যাল কলেজ যোগাযোগ করবে, তাদের ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্টটার সাথে আপনার সাথে যোগাযোগ থাকবে। আর সেই অ্যাকাউন্টটা যখন করবেন তখন একটা মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিতে ওরা হচ্ছে বলে আপনাকে কি দিবে, মেল পাঠাবে। তাহলে এই যে হাউ টু ওপেন এ মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট, এটার এখানে যে প্লাসটা আছে এই প্লাসে ক্লিক করবেন। এই কাজটা হচ্ছে আপনারা 1-2 দিন বা 1 সপ্তাহের মধ্যে এই কাজটা করতে হবে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, এটাই হচ্ছে আপনার এই 1 সপ্তাহের মধ্যে একটা প্রথম কাজ। তাহলে হাউ টু ওপেন এ মাই এমআরসিপি অ্যাকাউন্টে যদি ওই প্লাসে ক্লিক করি, দেখেন একটা ড্যাশবোর্ড চলে আসছে। ওরা একটা ভিডিও দিয়ে দিছে কিভাবে আপনি মানে অনলাইনে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুলবেন। সেই ভিডিওটা আপনারা একটু দেখে ফেলতে পারেন। এছাড়া আরো কি করা যায়, মেইন স্টেজ অফ অ্যাপ্লাই, তাহলে এখানে একটু ক্লিক করবেন। এখানে কি কি আছে এখানে দেখেন, মেইন স্টেজেস টু দ্য অ্যাপ্লাইং, এখানে লেখা আছে লগ ইনটু মাই এমআরসিপি অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে আরো অনেকগুলো আছে। আর 8 নম্বর পয়েন্টে দেখেন একটা লেখা আছে যে উইল ইউ নিড টু প্রোভাইড দ্য এভিডেন্স ইউর প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, দ্যাট মিনস পিএমকিউ, অ্যান্ড সেন্ড ইট টু দ্য পিএমকিউ এমআরসিপি ইউকে .org along with your আরসিপি কোড। তো এইটা হচ্ছে আমি পরে করব, আমার প্রথম কাজ হচ্ছে 1 নম্বর যে পয়েন্টটা আছে। ঠিক আছে, 1 নম্বর যে পয়েন্টটা আছে যে মেইন স্টেজেস টু অ্যাপ্লাই, তার মধ্যে লগ ইনটু ইউর মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করলে নতুন একটা ড্যাশবোর্ড আমাদের চলে আসতেছে। হ্যাঁ, তো এই ড্যাশবোর্ডটাতে যাওয়ার পরে ওপেন হলে দেন হচ্ছে এখানে আপনি একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করবেন। সো ড্যাশবোর্ডটা আসুক। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন, আপনার টার্গেট হচ্ছে এখানে একটা মেইল আইডি দিতে হবে। এবং এই মেইল আইডিটা অবশ্যই আপনি নতুন একটা মেইল খুলবেন। হ্যাঁ, আপনার যে এক্সিস্টিং যে মেইল আইডি আছে
সেটা দিয়েন না। যে আইডিটা আপনি সব জায়গায় ইউজ করেন এটা দিয়েন না। অর্থাৎ নতুন একটা মেল আইডি আপনি গুগল থেকে তৈরি করে নেবেন। তৈরি করে ওইটা দিয়ে হচ্ছে মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করবেন। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার স্পেশালি যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে কোনো মেল যদি রয়্যাল কলেজ থেকে দেয় আপনাকে, তাহলে সেই মেলটা ইজিলি আপনি রিচ করতে পারবেন। স্প্যামে থাকুক বা যেখানেই থাকুক সেটাকে ইজিলি আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন আর কি। সো একটু বুঝতেছি না, একটু সময় লাগতেছে। ওকে, চলে আসবে। এবং অ্যাকাউন্টটা আপনারা মাই এমআরসিপি অ্যাকাউন্ট এটা গুগলে সরাসরি সার্চ করলেও আপনার চলে আসে আর কি। হ্যাঁ, মাই এমআরসিপি অ্যাকাউন্ট গুগলে সরাসরি সার্চ করলে চলে আসে। একটু ওয়েট করি আমরা, ড্যাশবোর্ডটা আসুক। হুম, চলে আসছে, ঠিক আছে। মাই এমআরসিপি যেই ইয়েটা অ্যাকাউন্ট, হ্যাঁ, সেখানে আমি ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসলো। এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রার, তারপর হচ্ছে সাইন ইন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে চাপ দিলেই আপনার কিন্তু এটা সাইন ইন হয়ে যাবে, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এখন আমরা যারা নতুন আছি আমাদের তো আর অ্যাকাউন্ট ওপেন করা নাই, হ্যাঁ। আগের যে অ্যাকাউন্ট থাকে থাকার কথা ছিল সেইটা আমরা কারোই নাই। তো সবাই যে কাজটা করবেন, এই যে রেজিস্ট্রার যে শব্দটা আছে এই জায়গায় ক্লিক করবেন, হ্যাঁ। এখানে ক্লিক করলে আপনার পরবর্তীতে একটা ড্যাশবোর্ড চলে আসবে, হ্যাঁ। সো এটা হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি, এখন যাচ্ছে আর কি, হ্যাঁ। সো এখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন আপনার নিজের একটা এমআরসিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লাইক দ্যাট। এখানে দেখেন আমি যখন রেজিস্টারে ক্লিক করলাম তখন কি হলো, এখানে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হলো। এখানে বলছে ইন্ট্রোডাকশন এবং স্টেপ হচ্ছে 1 থেকে 6টা স্টেপ আছে। এটা হচ্ছে একটা 1 নাম্বার স্টেপ। এরকম 1 থেকে 6টা স্টেপ আপনি যখন পরপর ইনফরমেশন গুলো দিবেন, দেওয়ার পরে আপনার নামে রয়্যাল কলেজের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এখানে লেখা আছে রেজিস্টার ফর এ অনলাইন অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি অনলাইন অ্যাকাউন্ট করতেছি, সো আমি ইয়েস দিব, হ্যাঁ। তাহলে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এন এমআরসিপি এক্সামিনেশন। আচ্ছা, আমি তো এটা অনলাইন অ্যাকাউন্ট করব, বাট ওদের যে চাওয়াটা সেটা লেখছে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এন এমআরসিপি ইউকে এক্সামিনেশন। না, আমরা কেউ কিন্তু এক্সামিনেশন দেই নাই আগে। তাহলে আমি নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে দরকার হলে এটা একটু পরে নিলেন আর কি। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে নেক্সট শব্দটা আছে, তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী সেকেন্ড যে স্টেপটা আছে সেই সেকেন্ড স্টেপে আমি চলে যাব আর কি। নেক্সটে ক্লিক করলাম, সো আমি হচ্ছে এখন সেকেন্ড স্টেপে যাব। একটু সময় লাগতেছে, অনেক সময় তাদের ওয়েবসাইটটা একটু বিজি থাকে, সেই জন্য এই যে চলে আসলো। তাহলে স্টেপ নাম্বার হচ্ছে 2। এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, স্টেপ 2 আউট অফ 6, হ্যাঁ। এখানে কি করবেন, এখানে লেখা আছে দেখেন ফ্যামিলি নেম বা লাস্ট নেম, আছে কি ফার্স্ট নেম, আছে কি ফর্মার নেম বা মিডিয়ান নেম। ওকে, ফর্মার নেম বা মিডিয়ান নেম এই শব্দটা লেখা আছে এখানে। ফ্যামিলি নেম বা ফার্স্ট নেম বলতে যে জিনিসটা বোঝায়, ধরুন অনেকের নাম লেখা থাকে ধরেন সোহরাব খান, অনেকের নাম লেখা থাকে আহ সোহরাব হুসাইন, লাইক আমার কথাই যদি বলি আর কি, সোহরাব খান, সোহরাব হুসাইন এরকম করে নামগুলো থাকে। তো খান যেটা শব্দটা অথবা হুসাইন যে শব্দটা, ভুইয়া যে শব্দটা, অর্থাৎ সুতরাং আপনার নামের লাস্টে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ফ্যামিলি নেম। তো আমার নাম হচ্ছে এমডি সোহরাব হুসাইন, হ্যাঁ। তাহলে হুসাইনটা হচ্ছে আমার ফ্যামিলি নেম। সো আমি যে কাজটা করব যে ফ্যামিলি নেম অথবা লাস্ট নেম যেটা আছে এটা হচ্ছে এই জায়গাতে লিখবো, যেমন হোসাইন, হ্যাঁ। আমি লিখলাম আমার নামের লাস্ট পার্টটা বা ফ্যামিলি নাম যেটা, যে নামে আমাকে তারা চিনবে, ঠিক আছে, আমি এটা দিলাম। আর ফার্স্ট নেম যেটা আছে এই ফার্স্ট নেমের জায়গায় কি করব, আমি এমডি সোহরাব দিয়ে দিব আর কি। এমডি সোহরাব দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার নামের প্রথম পার্ট।
আর এটা হচ্ছে আমার নামের লাস্ট পার্ট, মানে হচ্ছে ফ্যামিলি নেম। ওকে, সো ইউকে ওরা অথবা এক্সাম সেন্টারে আপনাকে কিন্তু সোহরাব নামে চিনবে না। আপনাকে যে নামে চিনবে সেটা হচ্ছে হুসাইন নামে। হ্যাঁ, এই যে হুসাইন এদিকে আসো, এ খান এদিকে আসো, এ ভুইয়া এদিকে আসো, ঠিক আছে, এইভাবে ডাকবে। আপনাকে সোহরাব নামে ডাইকা ওরা কিন্তু বের করবে না। বাট আপনি যখন ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা, তখন কিন্তু খেয়াল রাখবেন আপনার নামের লাস্ট পার্ট যেটা আছে এটা প্রথমে দিয়ে দিবেন। ওরা তো বলেছে লাস্ট নেম। আর বাকি যেটা আছে সবটাই হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে দিয়ে দিবেন। আর ফর্মার নেম বা মিডিয়ার নেম দেওয়ার দরকার নেই, এইটা ব্ল্যাঙ্কই রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার লাস্টে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, তখন অ্যাকাউন্টের সিকোয়েন্সটা এমডি সোহরাব হুসাইনি থাকবে, ঠিক আছে। সো এখানে কিছুই দেওয়ার দরকার নেই। তাহলে আপনি যে কাজটা করবেন, দেন আমার নামে তিনটা পার্ট, বাট আমি কি করলাম, লাস্ট পার্টটাকে ফ্যামিলি নেমে দিয়ে দিলাম। আর ফার্স্ট নেম যেটা আছে এটাকে আমি প্রথম দিকে রাখলাম। তাহলে আমি লাস্টে যখন আমি অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হবে, তখন যেটা হবে নামটা সুন্দর করে এমডি সোহরাব হোসেনি চলে আসবে আর কি। তারপরে যেটা আছে ফরমাল নেমটা আমার দরকার নাই। ডেট অফ বার্থ, যার যে বার্থডে থাকবে, তারিখ থাকবে, এটা হচ্ছে আপনার সার্টিফিকেট অনুসারে যেটা আছে আর কি, সেটাই দিবেন। এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে ইমেইল, এবং কনফার্ম ইমেইল দিবেন। এখানে যে মেইল আইডিটা দিবেন, সেই আইডিটা আপনি যেটা বললাম, নতুন করে একটা মেইল আইডি ওপেন করবেন, ঠিক আছে। মেইল আইডি ওপেন করবেন নতুন করে। যে এটা শুধুমাত্র অনলি ফর আপনার এমআরসিপি এক্সামের জন্য। অর্থাৎ এখানে যত আপনার রয়্যাল কলেজ থেকে যত মেলই পাঠাক না কেন, আপনার এই একটা মেলের মধ্যে এসে জমা হবে। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর পরেও খুব ইজিলি কি করতে পারবেন, মেলটাকে ক্যাচ করতে পারবেন। এই জন্য সবাই নতুন করে অনলি ফর এমআরসিপি এক্সামের জন্য একটা মেল অ্যাকাউন্ট আইডি খুলে এই মেল আইডিটা হচ্ছে এখানে দিবেন। তারপরে এই মেল আইডিটা হচ্ছে এখানে দিবেন। দিলে, দেওয়ার পরে যদি যখন আপনার স্টেপ 2 এর যে ইনফরমেশন গুলো আছে এগুলো যদি কমপ্লিট হয়, তারপরে আপনি এখানে কি আছে, নেক্সট আছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাকে আর নেক্সটে যাইতে দেয় নাই। ওরা কিছু রেড সিগন্যাল আমাকে দিয়ে দিছে, এখানে দেখেন। রেড সিগন্যাল গুলোতে বলছে প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। আমি কিন্তু ডেট অফ বার্থ দেই নাই। বলছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস দেই নাই। প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমি কনফার্ম ইমেল অ্যাড্রেস দেই নাই। যদি আমি এই ডাটাগুলো দিতাম, তাহলে নেক্সটে ক্লিক করলে আমাকে থার্ড স্টেপে নিয়ে যেত আর কি। বাট যেহেতু দেই নাই, তাহলে ওরা হচ্ছে আমাকে থার্ড স্টেপে এখনো যাইতে দেয় নাই। তো আপনারা যখন শুরু করবেন, তখন এরকম করে ইনফরমেশন একটা একটা দিলে, দেওয়ার পরে দেখবেন যে আপনি নেক্সট নেক্সট দিলে আপনার 6টা স্টেপ ফিল আপ হবে। 6টা স্টেপ ফিল আপ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এবং আপনার এখানে যে মেইল আইডিটা দিবেন, সেই মেইল আইডিতে একটা মেইল যাবে, ওরা বলবে যে আপনার নামে আমাদের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের ওয়েবসাইটে বা ওইখানে আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনার অ্যাকাউন্টের ইউজার নাম হচ্ছে এটা, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে এটা। বুঝতে পারছেন? ওরা কি করবে তাহলে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনাকে একটা ইউজার নাম দিবে, আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। তো আপনি ওই পাসওয়ার্ড এবং ইউজার যে নাম থাকবে, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়া আপনি যেটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে গিয়া ওই আহ, আবার লগ ইন যে অপশনটা থাকবে, সেই লগ ইন অপশন, দ্যাট মিনস এখানে দেখেন লগ ইন আছে এই কর্নারে, দেখেন এই কর্নারে লগ ইন শব্দটা আছে। এই লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু এখানে দেখেন যেটা বলছিলাম যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে ইউজার নেমে আপনাকে কিন্তু ওরা মেইলে দিয়ে দিবে যে আপনি ইউজার নেম হচ্ছে এটা, আপনার পাসওয়ার্ড হচ্ছে এটা। আর ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে লগ ইন করলে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এবং ওই লগ ইনের মধ্যে আপনার বিভিন্ন জিনিস থাকবে, এক্সাম হিস্ট্রি, ডেট অফ এক্সাম, আপকামিং এক্সাম, পার্সোনাল ইনফরমেশন। এই সবগুলো জিনিস হচ্ছে ওইখানে আপনার ড্যাশবোর্ডে উপরে লেখা থাকে আর কি, একটা একটা দেখে দেখে আপনি ক্লিক করবেন। আর এক্সাম হিস্ট্রিতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই নভেম্বরের 4 তারিখ যে অ্যাপ্লাই করবেন, সেই অপশনটা লেখা আসবে যে এমআরসিপি পার্ট 1 এক্সাম বুকিং ফর জানুয়ারি, 22 জানুয়ারি, 20 22 জানুয়ারি 2025। হ্যাঁ, যে এক্সামটা হবে সেই এক্সামের বুকিং এর অ্যাপ্লাই একটা শব্দ থাকবে, ওই অ্যাপ্লাই ক্লিক করলে আপনি 1 বাই 1 কি হবে, আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, আপনার এক্সাম বুকিংটা হয়ে যাবে। এবং বুকিং হওয়ার পরে আপনাকে তারা একটা মেল দিবে যে হ্যাঁ, আপনার এক্সামটা বুকিং কমপ্লিট হয়েছে। আপনি যদি সাথে সাথে পেমেন্ট দেন, তাহলে ওরা যেটা করবে সাথে সাথে হচ্ছে আপনাকে বলে দেবে যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে। আপনার রয়্যাল কলেজের আরসিপি কোড নাম্বার, যেটা আর কি রয়্যাল কলেজের কোড নাম্বার, সেই কোড নাম্বারটা দিবে।
অ্যাপ্লিকেশন টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু তারা কোনো কোড নাম্বার দিবে না। এটা কখন দিবে? টাকা জমা দেওয়ার পরে তারা হচ্ছে আপনাকে কি করবে, আপনাকে মেল দিয়ে বলে দিবে যে আপনার রয়্যাল কলেজের কোড নাম্বার হচ্ছে এটা, আর আপনার তো ইউজার নেম পাসওয়ার্ডটা আগে জানা আছে, হ্যাঁ। যখন আপনার অ্যাপ্লিকেশন দিবেন, আপনি যখন বুকিং করবেন আর কি, বুকিংটা করে রাখতে পারেন এবং 1 সপ্তাহের মধ্যে আপনি পেমেন্টটা করতে পারেন, অথবা সাথে সাথে চাইলেও আপনি পেমেন্টটা করতে পারবেন। যখনই আপনি পেমেন্ট করবেন তখনই তারা রয়্যাল কলেজে কোড নাম্বার দিবে। বাট ওই মেইলে লেখা থাকবে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে, আপনি টাকা জমা দেওয়ার পরও ওরা ইনকমপ্লিট শব্দটা ইউজ করবে। ঠিক আছে, কেন ইনকমপ্লিট? কারণ এটাকে কমপ্লিট করতে হলে আরো কিছু তাদেরকে ডকুমেন্টস দিতে হবে। তাহলে আমরা দেখেন এখানে আমি যেই স্টেপগুলোতে ছিলাম, সে এখানে হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করার পরে আমাদের কি আসলো? মাই এমআরসিপি অ্যাকাউন্ট। এই মাই এমআরসিপি অ্যাকাউন্টে গিয়ে আমরা এমআরসিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে, যখন আমি অ্যাপ্লাই করব সেই সময়টা টাকা জমা দেওয়ার পরে, আগে না কিন্তু, হ্যাঁ। যখন তারা রয়্যাল কলেজ থেকে কি দিবে, একটা আরসিপি কোড দিবে, তখন আমার কাজ হচ্ছে 8 নম্বর যে পয়েন্ট আছে, এই 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কি লেখছে যে ইউ উইল নিড টু প্রোভাইড দ্য এভিডেন্স অফ ইউর প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। অর্থাৎ আমরা এমবিবিএস পাস করার যে সার্টিফিকেট ঢাকা ভার্সিটি থেকে যেটা দেয়, বিএমডিসি সার্টিফিকেট না কিন্তু, হ্যাঁ। প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, দ্যাট মিনস ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি অথবা শাহজালাল ভার্সিটি, যে যে ভার্সিটিতে আর কি। তো সেই সার্টিফিকেটটা আপনি যে কাজটা করবেন, এখানে যে ইমেলটা আছে দেখেন লেখা আছে, এই ইমেল হচ্ছে আপনি পাঠাবেন pmq@mrcpuk.org। এই মেইলে আপনি তাদেরকে ওই কি করবেন, আপনার প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা আপনি ছবি তুলে পাঠাবেন। এবং সাথে কি করতে হবে, অ্যালং উইথ দ্য আরসিপি কোড। আপনি যখন মেলটা দিবেন, মেলটা দেওয়ার সময় মেলের সাবজেক্টে লিখে দিবেন যে মাই পিএমকিউ আরসিপি কোড নাম্বার এত। সাবজেক্টের মধ্যে লিখে দিবেন যে মাই নেম ইজ এরকম সোহরাব হোসেন, মাই আরসিপি কোড নাম্বার এটা, বাট মাই পিএমকিউ ইজ অ্যাটাচড উইথ দ্য মেল। ঠিক আছে, এরকম করে আপনি হচ্ছে মেলটাকে সেন্ড করবেন। কোন মেলে সেন্ড করবেন? এটা হচ্ছে pmq@mrcpuk.org। এই মেইলে হচ্ছে আপনি কি করতে হবে, এই মেলটা সেন্ড করতে হবে। সেন্ড করার পরে তারা হয়তো 1 সপ্তাহ, 15 দিন, অথবা কারো কারো 2 সপ্তাহ, 3 সপ্তাহ লেগে যায়। এর মধ্যে ওরা যাচাই বাছাই করে আপনার মেলটাকে, আপনার অ্যাপ্লিকেশনটাকে ওরা অ্যাকসেপ্ট করবে। যদি আপনার এই ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, তারও ওরা বলে দিবে যে আপনার পিএমকিউটা আমরা ভেরিফাই করছি, এটা ঠিক হয় না, আপনি লিগাল একটা এভিডেন্স দেন। ঠিক আছে, তো এরকম কিছু থাকতে পারে, তবে এগুলো খুব কম আর কি। অথবা আপনার অনেক সময় দেখা যায় আমাদের যে সার্টিফিকেটটা, এটা অ্যাটাস্টেডটা ভালোভাবে হয় না, অ্যাটাস্টেডটা বুঝে না, সেই জন্য একটু ঝামেলায় পড়ে। এখন এই অ্যাটাস্টেশনটা কিভাবে করবেন, হ্যাঁ। আমার কাজ হচ্ছে, আপনি যেখানেই থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন সমস্যা নাই, আপনার পরিচিত কেউ যদি এমআরসিপি কমপ্লিট করা থাকে, আপনার পরিচিত কোনো অ্যাডভোকেট যারা হচ্ছে নোটারি করে, অথবা আপনার পরিচিত যদি কেউ ব্রিটিশ কাউন্সিল থাকে, অথবা পরিচিত না থাকলেও হবে, ব্রিটিশ কাউন্সিলে যদি যান, তাহলে সেখান থেকে আপনি আপনার মেডিকেলের যে সার্টিফিকেটটা আছে এমবিবিএস পাশে, সেটা ফটোকপি করবেন, হ্যাঁ। মেইনটা না কিন্তু, ফটোকপি করবেন। ফটোকপি করে এমআরসিপি কমপ্লিট করে এরকম পার্সন, অথবা আপনার হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে, অথবা নোটারি যারা করে তাদের কাছ থেকে আপনি অ্যাটাস্টেড করায় নেবেন। ঠিক আছে, অ্যাটাস্টেড করানোর পরে দেখবেন যে সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেটের সামনের পেজ এবং পিছনের পেজ, দুই জায়গাতে কিছু লেখা আছে। সামনের পেজ তো ফুললি লেখা আছে, আর পিছনের পেজে ডেট অফ ইস্যু, তারপরে কিছু সিগনেচার থাকে। এই দুইটা পেজ ছবি তুলে মোবাইল দিয়ে একটা পিডিএফ বানাবেন, হ্যাঁ। ক্যাম স্ক্যানার দিয়ে একটা পিডিএফ করবেন। পিডিএফ করে এই pmq@mrcp.org এই মেইলে আপনি সুন্দর করে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। দেখবেন ওরা এটা অ্যাকসেপ্ট করবে। তবে ফ্যাক্ট হচ্ছে, যখন আপনি নোটারি করতে যাবেন, ওরা কিন্তু এটা জাস্ট অ্যাটাস্টেশনের জন্য এক একজন অ্যাডভোকেট এক এক রকম টাকা যাবে, কেউ 500 যাবে, কেউ 1000 যাবে, কেউ 1200 যাবে, কেউ 1500 যাবে, মানে যার কাছ থেকে যেমনি চায়, 3000 টাকাও কেউ কেউ চায়। তবে আপনি দর কষাকষি করে 100, 150, 200 টাকা দিয়েও করতে পারবেন আর কি। কারণ ওরা তো জাস্ট এটা সিগনেচার দিয়ে একটা লাল সিল বসায় দেয়, হ্যাঁ। 100, 150, 200 টাকা দিয়েও কিন্তু এটা করা যায় আর কি, হ্যাঁ। তাহলে এটা যখন আমি পিএমকিউটা পাঠাবো, পাঠানোর পরে তারপরে ওরা ভেরিফাই করে বলবে, একটা মেল দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে।
এখন আপনি ওয়েট করবেন পরীক্ষার হয়তো 20 দিন আগে, কারো কারো কখনো কখনো 25 দিন আগে, কখনো 1 মাস আগে ওরা হচ্ছে একটা আপনাকে দিবে মেইলে, যে এডমিট কার্ড যেটা আমরা বলি, সেই এডমিট কার্ড পাঠাবে যে আপনার পরীক্ষার সেন্টার এরকম জায়গায়, পরীক্ষাটা এতটা থেকে এতটা পর্যন্ত হবে। সো আপনার এই এভিডেন্স গুলো আপনি নিয়ে যাবেন। অর্থাৎ যে এডমিট কার্ডটা দিবে সেটা একটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, যেটা আপনি পরীক্ষার হলে নিয়ে যান, সেই সেই পাসপোর্ট অথবা এনআইডি কার্ডে যে সিগনেচারটা থাকবে, সেটা বাংলা থাকুক, ইংলিশে থাকুক, যেভাবেই থাকুক, আপনি সেইভাবে একটা সিগনেচার আপনার এই যে মানে এডমিট কার্ডটা মেলে পাঠাবে, সেই জায়গায় নিচে একটা সিগনেচার অপশন থাকবে, সেই সিগনেচারটা দিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। ঠিক আছে? আপনি পাসপোর্ট যদি নিয়ে যান তাহলে পাসপোর্টের মতো করে সিগনেচার দিবেন। আপনি যদি এনআইডি কার্ড নিয়ে যান এনআইডি কার্ডের মতো করে সিগনেচার দিবেন, দিয়ে পরীক্ষার হলে আপনি যাবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। এটা গেল আমাদের হাউ টু অ্যাপ্লাই, হাউ টু ক্রিয়েট এন এমআরসিপি অ্যাকাউন্ট, এবং কিভাবে পিএমকিউ পাঠাবো, কবে পাঠাবো। পিএমকিউ কিন্তু টাকা জমা দেওয়ার পরে পাঠাতে হবে, এবং নট অনলি শুধু আমি সার্টিফিকেটটা পাঠিয়ে দিব, বাট সাথে আমাকে অবশ্যই রয়্যাল কলেজে কি করতে হবে, কোড নাম্বারটা পাঠাতে হবে। টাকা জমা দেওয়ার পরে রয়্যাল কলেজ আপনাকে কোড নাম্বার দিবে, এর আগে কিন্তু দিবে না। তারপরে আপনি কি করবেন, পিএমকিউটা এই মেইলে আপনি মেইল করে তাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এরপর আসলে আমাদের এক্সাম ফরম্যাটটা কি পার্ট ওয়ানের জন্য। হ্যাঁ, এক্সাম ফরম্যাট পার্ট ওয়ানে। সো এখানে একটু ক্লিক করে পার্ট ওয়ানে এক্সাম ফরম্যাটে ক্লিক করলে এখানে চলে আসলো আপনার কোন সিস্টেম থেকে কয়টা করে কোশ্চেন থাকবে আর কি, এরকম একটা ফরম্যাট আপনার চলে আসলো। হ্যাঁ, এক্সাম ফরম্যাট। তাহলে দেখেন এখানে কার্ডিওলজি পেপার 1 এন্ড পেপার 2, আমি বলছি দুইটা পেপার মিলে টোটাল কোশ্চেন হচ্ছে 200, এবং পেপার 1এও সকল সিস্টেম থেকে কোশ্চেন আসবে, পেপার 2তেও সকল সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই জন্য আপনার মানে কোন সিস্টেমকে আপনি মানে পেপার 1-এর জন্য সিলেক্ট করবেন বা কোন সিস্টেমকে পেপার 2 এর জন্য সিলেক্ট করবে এরকম কিন্তু না, সকল সিস্টেম থেকে কি হবে, এখানে কোশ্চেন আপনার আসবে। টোটাল দুইটা পেপারে কার্ডিওলজি থেকে আপনার 14টা কোশ্চেন আসবে, ক্লিনিক্যাল ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স থেকে 15টা আসবে, ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা আসবে, ডার্মাটোলজি থেকে 8টা আসবে, এন্ডোক্রাইন থেকে হচ্ছে 14টা আসবে, গ্যাস্ট্রোন্টারোলজি হ্যাপাটোলজি থেকে 14টা আসবে। এরকম করে কোন সিস্টেম থেকে কয়টা কোশ্চেন আসবে সেটা দেওয়া আছে, এখান থেকে আমরা এই ইনফরমেশনটা নিতে পারবো। আর আমি যেটা বললাম যে দুইটা পেপার, পেপার 1 এন্ড পেপার 2, দুইটা এক একটা পেপার 3 ঘন্টা করে পরীক্ষা, মাঝখানে একটা ধরেন আপনার 45 মিনিট একটা ব্রেক দিবে। এই ব্রেকে আপনি হালকা অবশ্যই কিছু খাইতে হবে। হ্যাঁ, কেউ হচ্ছে ভাত খায়, কেউ হচ্ছে নুডলস খায়, কেউ হচ্ছে কোনো একটা স্ন্যাক্স টাইপ কোনো কিছু নিয়ে যায়, সেটা খায় আর কি, যে যেটা ভালো লাগে আপনার সেটা নিয়ে যাবেন আর কি। আরেকটা হচ্ছে যেহেতু আপনার 6 ঘন্টার পরীক্ষা, মাঝখানে আবার প্রায় হচ্ছে 1.5 ঘন্টা ব্রেক, তার মানে 7 ঘন্টা, পরীক্ষার আগে আধা ঘন্টা, পরীক্ষার পরে আধা ঘন্টা, প্রায় হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় কিন্তু আপনার solely এক্সাম পারপাসে যাবে। তার মানে বাসা থেকে বের হওয়া আবার বাসায় প্রবেশ করা, এখানে আপনি ধরে নেন 1.5 2 3 ঘন্টা, তার মানে আপনার এই এক্সামটা 12 ঘন্টার একটা আপনার সময় আপনার কাছ থেকে নিবে এক্সামের দিন। তাহলে আমার কি করতে হবে, পরীক্ষার আগের দিন অবশ্যই একটা ভালো ঘুম দিতে হবে, এবং শুধু ঘুম না, তার সাথে সাথে পরীক্ষা যখন দিতে যাব তখন অবশ্যই একটা কিটোরোলা খেয়ে নিব, তার সাথে একটা ওমিপ্রাজল খাবো, ঠিক আছে, একটা ডমপেরাডন খাবো। খাওয়ার পরে তারপরে আমি পরীক্ষা দিতে যাবো। তা না হলে কি হবে, আপনার 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে দেখবেন 3 ঘন্টা পরে মানে 6 ঘন্টা যখন পরবর্তী পেপার নিয়ে আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন, তখন দেখবেন ঘাড়ে ব্যথা হয়ে গেছে, আপনার ওয়েস্টে ব্যথা হয়ে গেছে, আপনার মানে অনেকটা দেখা যাবে আপনার ক্লামজি লাগতেছে। ঠিক আছে? এই জন্য আপনি অবশ্যই একটা পেন কিলার আগে থেকে খেয়ে ফেলবেন, যেন আপনার মানে নেক পেন, ওয়েস্ট পেন অথবা আহ, মানে যে ফ্যাটিকনেস ভাবগুলো এগুলো যেন আমার পরীক্ষাতে না আসে। আর ইন বিটুইন এক্সামে অবশ্যই খাবেন, তবে বেশি না, যতটুকু না খালি নয় আর কি, একটা স্ন্যাক্স টাইপ কিছু খেয়ে নিতে হবে। আর পরীক্ষার হলে হচ্ছে আপনার ঘড়ি টড়ি নিয়ে যাওয়া যাবে ওইখানে, তো আপনার যেহেতু পরীক্ষার সিস্টেমে থাকবে, ল্যাপটপের মধ্যে দিবেন, কম্পিউটারে দিবেন, ওখানে লেখাই আছে, স্ক্রিনের মধ্যে লেখাই চলে আসবে যে আপনার কত মিনিট বাকি আছে, কতটা কোশ্চেন বাকি আছে। ঠিক আছে? এই লেখাগুলো কিন্তু আপনার চলে আসবে স্ক্রিনের মধ্যে, সো এটা আপনি দেখে দেখে আনসার করতে পারবেন। এরপরে আসেন যে আর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি আমাদের ফরম্যাটের পরে, সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন, যেটা আমি ওই আমার যেই স্যাম্পল কোশ্চেন যেটা আমার যেই আপনার, আমি যদি স্যাম্পল কোশ্চেনে ক্লিক করি তাহলে আমার যে ইয়েটা ছিল আপনার, হ্যাঁ, আপনার
আমার যে রুটিনটা ছিল আর কি, নেটে একটু স্লো কাজ করতেছে না। হুম। আমার যে রুটিনটা ছিল, সেই রুটিনের মধ্যে কিন্তু একদম লাস্টে আমরা কিন্তু স্যাম্পল কোশ্চেন রাখছিলাম। হ্যাঁ, তো স্যাম্পল কোশ্চেনের এক্সামটা আপনি এই স্যাম্পল কোশ্চেনে ক্লিক করলে আপনার চলে আসবে, অর্থাৎ ইমেল, তারপরে কন্টিনিউ, রিউজ কোড। হ্যাঁ, তাহলে এখানে স্যাম্পল কোশ্চেনের ফরম্যাটে আপনি ইমেল এবং একটা কোড নাম্বারটা যদি দেন, দিয়ে যদি কন্টিনিউতে চাপ দেন, তাহলে আপনার স্যাম্পল কোশ্চেন তো অর্থাৎ রয়্যাল কলেজের দুইটা কোশ্চেন আপনাকে দিবে পরীক্ষার আগে আর কি। সেই দুইটা কোশ্চেন আপনি পরীক্ষা দিবেন, অবশ্যই সবাই দিবেন, কারণ এখান থেকে দুইটা তিনটা কোশ্চেনের মতো আপনার কমন পড়ে যায় আর কি। হ্যাঁ, সবাই এই পরীক্ষার আগে দিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনাদের প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন কিভাবে নিব, এখানে অনেক কিছুই বলা আছে কথাবার্তা প্রিপারেশন রিলেটেড। সো এই প্রিপারেশনটা আমরা এভাবে নিব না, আমরা যেভাবে নিব, যেটা আমরা ডিসকাশন করছি, সেটা হচ্ছে ওই যে খালেদার মাগরাবি, পাস টেস্ট, পাস মেডিসিন, আর পরীক্ষার 1.5 মাস আগে যেটা করব, সেটা হচ্ছে আমাদের পাস পেপার যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকটা দেখব। এখন রেজাল্ট কবে বের হবে, সেটা তো আমরা ওই এক্সাম ডেট এন্ড ফিস এর মধ্যে গেলে রেজাল্টটা পাবো, অথবা এখানে ক্লিক করলে আমরা রেজাল্টটা পাবো। তাহলে এমআরসি পার্ট ওয়ান রিলেটেড যা যাবতীয় আছে সবকিছু কিন্তু এখানে আছে। আপনি যদি এমআরসি পার্ট টু সম্পর্কে জানতে চান, তাহলে পার্ট টুতে ক্লিক করবেন, তাহলে পার্ট টু রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা আপনার চলে আসবে। যেমন এমআরসি পার্ট টু ডেট এন্ড ফিস, ইন্টারন্যাশনাল সেন্টার, অনলাইন এক্সাম, হাউ টু অ্যাপ্লাই, ফরম্যাট, স্যাম্পল কোশ্চেন, প্রিপারেশন, রেজাল্ট, এফএকিউ। আপনি যদি প্যাসেজ এক্সাম দিতে চান, তাহলে প্যাসেজ এক্সামে ক্লিক করলে প্যাসেজ রিলেটেড যত কিছু আছে এখানে চলে আসবে। সো আপনার কাজ হচ্ছে এমআরসিপি ইউকে যে ওয়েবসাইটটা আছে সেখানে যাওয়া, এবং সেখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আপনার যে নিড ইনফরমেশন সেগুলো কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন। তাহলে আমাদের প্রথম কাজ এই 1 সপ্তাহের মধ্যে পড়াশোনা তো থাকবে, তার পাশাপাশি একটা ক্রেডিট কার্ড, একটা পাসপোর্ট, আর সাথে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই গিয়ে হাউ টু অ্যাপ্লাই গিয়ে আমরা কি করব, এখানে হাউ টু ওপেন মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। হ্যাঁ, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। হ্যাঁ, সো এভাবে কিন্তু আপনার এই কাজটা শুরু করবেন। তার পরবর্তীতে আপনি যেটা করবেন, যে একটা টিমেল খুলবেন, নতুন করে টিমেল খুলে এই অ্যাকাউন্টটা অবশ্যই করে ফেলবেন। আচ্ছা, গেল হচ্ছে এই পয়েন্টটা। এখন আসেন যে কিছু জিনিস হচ্ছে আমাদের একটু বেশি লাগে, সেটা হচ্ছে যে পেমেন্ট রিলেটেড কিছু ইস্যু থাকে। যেমন আমাদের বাংলাদেশ থেকে $300 বেশি যদি আমরা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে যাই, তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আগে এটা ছিল না, এখন তারা করছে কি, $300 বেশি ট্রানজাকশন করলে ওদেরকে কাছ থেকে একটা অনুমোদন নেওয়া লাগে, অর্থাৎ আপনার যে ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেই ডুয়াল কারেন্সি কার্ড, সেই ব্যাংক থেকে টাকা যখন জমা দিবেন, পরীক্ষার ফি যখন জমা দিবেন, তার আগে তাদের হটলাইন নাম্বারে, ব্যাংকের হটলাইন নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে আমি আমার এক্সাম পারপাসে $300 বেশি আমি ইউজ করব। সো এখন আমার কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে, কি করা যায়। তখন ওরা বলে দিবে যে আপনি আপনি যে যার কাছে পেমেন্টটা দিবেন সেই পেমেন্টের একটা স্ক্রিনশট দেন, যে ওয়েবসাইটে আপনি পেমেন্টটা দিবেন সেই ওয়েবসাইটে একটা লিঙ্ক দিবেন, কি পারপাসে আপনি পেমেন্টটা দিতে চান সেটা আমাকে জানাবেন। এরকম করে কিছু ডকুমেন্টস দিলে তখন ব্যাংকের ওরা আপনার ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করার জন্য আপনার অ্যাকাউন্টের গেটওয়েটা ওপেন করে দেবে। তবে তার আগে শর্ত হচ্ছে আপনার ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট দিয়ে ডলার এনরোস্ট করে রাখতে হবে। যদি ডলার এনরোস্ট না করেন তাহলে কিন্তু আপনি ট্রানজেকশন করতে পারবেন না। এখন যদি এটাতে যদি আপনার প্রবলেম হয়, তাহলে আপনার কোনো বন্ধু বান্ধব, পরিবার পরিজন যদি দেশের বাইরে থাকে, সেখান থেকে যদি কেউ পেমেন্ট করতে চায়, করে দিতে পারবে, তার জন্য ব্যাংকের কোনো পারমিশন নেওয়া লাগে না। ঠিক আছে, ব্যাংকের কোনো পারমিশন নেওয়া লাগে না। সো এই কাজটা আপনি অবশ্যই করে ফেলবেন, নিজের একটা ক্রেডিট কার্ড থাকুক, পাসপোর্ট থাকুক, এটা আসলে দরকার আমাদের এমআরসিপি এক্সাম পারপাসে আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের স্পেশালি এমআরসিপি রিলেটেড যে পয়েন্টগুলো, যেগুলো আসলে আমাদের অ্যাকচুয়ালি সবারই কম বেশ একটু আইডিয়া থাকা উচিত, জানা উচিত। সো আমাদের প্রিপারেশনটা কিভাবে নিব সেই বিষয়টাও। সো যেহেতু মোটামুটি আমি সবগুলো পয়েন্ট কাভার করছি, এরপরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে, যদি থাকে তাহলে বলবেন, তাহলে আমি হচ্ছে সেগুলো একটু আনসার করবো আর কি। হ্যাঁ, ওকে। এখন ফ্লোর হচ্ছে ওপেন ফর অল, ঠিক আছে। সো আপনারা কোশ্চেন করতে পারেন কেউ জানা থাকলে। হ্যাঁ, তাহলে সেটা আমি হচ্ছে আনসার দিব।
ওকে। সো আর প্র্যাকটিস হচ্ছে আমি যেভাবে আমরা আগাচ্ছি, সো এভাবেই থাকবো। মাগরাবি, পাস টেস্ট অ্যান্ড পাস মেডিসিন, এই তিনটা কন্টেন্টে কিন্তু আমরা পড়বো। আলহামদুলিল্লাহ, আমি যখন এমআরসিপি ব্যাচ শুরু করি, মোটামুটি প্রতিটা ব্যাচ থেকে আমার অ্যারাউন্ড 30 মতো ডক্টর প্রতিটা ডায়েটে পাস করে আর কি, হ্যাঁ। 30 জনের মতো করে, মানে 30 প্লাসই হয়। 30, 29, 28, 35, 36, 32 এরকম ক্যান্ডিডেট প্রতিটা ডায়েটে আমার ইনশাল্লাহ পাস করে। তো এখন এই পাসটা কিন্তু এত সহজ না, হ্যাঁ, এত সহজ না। সেই পাসটার জন্য আপনার অনেক ডেডিকেশন থাকতে হবে। এবং যেটা বলা যায় যে আসলে মানে বর্তমানে আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা, যে আমরা আসলে জব করি। 2 নম্বর কথা হচ্ছে আমাদের সংসার আছে, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের ফাদার মাদার প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে। এছাড়া হচ্ছে আমরা জবের পাশাপাশি চেম্বার টেম্বার করি, সব মিলে আসলে আমাদের সময় হয় না। তারপরও সব সাইড থেকে এখন আপনাকে সময়টাকে কনসাস করতে হবে, করে আপনাকে পড়ার দিকে কি করতে হবে, সময়টা বাড়াইতে হবে। আর যারা হচ্ছে নতুন, মানে জাস্ট হচ্ছে এমবিবিএস পাস করছে, আপনারা ইন্টার্ন শেষ করার পরে যেই দিন সোজাগত আপনি এমবিবিএস পাসের সার্টিফিকেট পেয়ে যাবেন, ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেট পেয়ে যাবেন, সেদিনই আপনি হচ্ছে পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি দিতে পারবেন, হ্যাঁ। আর ট্রেনিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে ট্রেনিং এর কোনো ডকুমেন্টস ওরা নিবে। ওকে, ওকে, নাও শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? ওকে, রাইট, ওকে। সো ট্রেনিং এর যে ইস্যুটা, সেটা হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি কোনো ডকুমেন্টেড এভিডেন্স আপনাকে ট্রেনিং রিলেটেড দিতে হবে না। ওরা 2 বছরের ট্রেনিং এর কথা বলে, এটা আসলে শো করতে হয় না। মুদ্রা কথা আপনার আসলে ট্রেনিং লাগে না। তবে এই পরীক্ষা পাশ করতে হলে ট্রেনিং এর চেয়েও আপনার হার্ড ট্রেনিং করতে হয়, ঠিক আছে, স্পেশালি আপনার পেসেস এক্সামের আগে, হ্যাঁ। এত পরিমাণ রোগী বা পেশেন্ট দেখতে হবে, এক্সামিনেশন করতে হবে, সাইন ফাইন্ড আউট করতে হবে। সো এটা ট্রেনিং এর বাব হয়ে যায়, ঠিক আছে। এই জন্য সরাসরি কোনো ট্রেনিং এ ওদেরকে কোনো ডকুমেন্টস দিতে হয় না। বাট আপনি কার আন্ডারে ট্রেনিং করছেন, এরকম একটা পার্সন পেসেস এক্সামের আগে জাস্ট তার ইমেলটা দিতে হয়, যে আমি তার আন্ডারে ট্রেনিং করছি। সে কোনো আপনি কি করতে পারেন, আপনি নতুন করে একটা ইমেল খুলেও আপনি ওই ইমেলটা দিয়ে দিতে পারেন। রয়্যাল কলেজ যখন একটা মেল পাঠাবে, হ্যাঁ, এরকম নাম ডাক্তার সোহরাব, সে হচ্ছে পার্ট 1 পার্ট 2 করছে, পেসেস এক্সাম দিবে, সে পেসেস এক্সাম আপনার আন্ডারে নাকি ট্রেনিং করছে, সো ইজ ইট রাইট ওর রং? তখন আপনি আবার এই মেলের রিপ্লাই দিয়ে দিবেন, হ্যাঁ, সে আমার আন্ডারে ছিল, ট্রেনিং করছে, এজ এ গুড স্টুডেন্ট, এইটা সেটা রেসপন্সিবল পার্সন লিখে থেকে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার বড় ভাই যারা থাকবে তাদের কোনো একটা মেইল আইডি, যারা এমআরসিপি কমপ্লিট করছে পরিচিত, তাদেরটা দিয়ে দিলে তারা সুন্দর করে এটা রেসপন্স দিয়ে দেবে আর কি। কোনো ট্রেনিং অ্যাকচুয়ালি লাগে না। বাট আপনি তখনই এলিজিবল যখন আপনি এমবিবিএস পাসের সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর যারা এমবিবিএস জাস্ট পাস করছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো সময় হচ্ছে ইন্টার্ন লাইফটা, আপনার এই এমআরসিপি তথা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়ে নেওয়াটা। কারণ ইন্টার্ন লাইফের মতো এত ভালো সময় আসলে আর আমাদের মেডিকেল লাইফে এত পাওয়া যায় না। পরবর্তীতে জব টব ফ্যামিলি সবকিছু মিলে আসলে এত সময় থাকে না। এবং এমবিবিএস পাস করার সাথে সাথে আপনি প্রিপারেশনটা নিলে যেটা হয়, এমবিবিএস এর পড়াটা মনে থাকে, এটা একটা ভালো দিক আর কি, যে আমি সাথে সাথে নলেজটাকে কাজে লাগাই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে গ্যাপ, মানে অনেকে দেখা যায় 2 বছর, 3 বছর, 4 বছর, 5-7 বছরও গ্যাপ হয়ে যায়। যেমনটা আমার ক্ষেত্রে কিন্তু গ্যাপ হয়েছে। আমি এমবিবিএস পাস করছি 2015 সালে। আমি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিছি হচ্ছে 2021-এ, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিছি। মাঝখানে আমি 5 বছর আমি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নেই নাই, পরীক্ষা অ্যাটেন্ড করি নাই। তার মানে আমার কিন্তু 5 বছর গ্যাপ ছিল। 5 বছর পরে 2021 সালে এসে আমি পড়াতে বসছি। তারপরে 2021 সালে আমি এমন বসায় বসছি। সো এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, এফসিপিএস পার্ট 1 এবং 42 বিসিএস, এই সবগুলো জিনিসই আমি এই 1 বছরে কমপ্লিট করছি আর কি, হ্যাঁ। তো এই জন্য মানে আপনার গ্যাপ এ আছে কি নাই, এটার দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে যেটা করছে, আমি আমার ক্ষেত্রে আমি প্রথম মানে 3.5 মাস কি 4 মাসে আমি পুরা মেডিসিনের এমআরসি পার্ট 1 এর কোর্সটা কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ, 3.5 থেকে 4 মাসের মধ্যে। তারপরে বাকি 1.5-2 মাসের মতো ছিল, ওই 1.5-2 মাস আমি হচ্ছে জাস্ট রিভিশন দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করে ফেলছি।
ঠিক আছে। সো আপনার কথা হচ্ছে আপনার ডেডিকেশন কতটুকু, আপনি সময়টা কতটুকু ইউজ করবেন, সেটা হচ্ছে বিষয়। আপনি ধরেন 7 মাস 8 মাস সময় নিলেন, দেখা যাবে কি বেশি সময় নিলে যেটা হয়, একদিক দিয়ে পড়বো একদিক দিয়ে ভুলবো, এই জন্য বেশি সময়ও নেওয়া যাবে না। দাম হচ্ছে আপনার 4 মাসের মধ্যে পুরা সিলেবাসটা একবার শেষ করতে হবে। পুরা সিলেবাস মানে কি, ওই যে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন পুরা হচ্ছে একবার শেষ করতে হবে 4 মাসের মধ্যে। পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন এবং হচ্ছে মাগরাবি শেষ করে পরে আবার একটু রিভিশন দিতে হবে 1 মাসের মধ্যে টোটাল তিনোটারে আরেকবার। তারপরে করতে হবে কি পরীক্ষার আগে আপনার পাস পেপারস আর থিওরি যেটা আছে সেটা আপনাকে পড়তে হবে। সো আমি আবার একটু বলে দিই, স্পেশালি পড়ার যে মানে ধরনটা, সেই ধরনটা হচ্ছে আমাদের আমাদের যে আছে সিলেবাস আছে, আমাদের যে রুটিন আছে, সেই রুটিন অনুসারে আমরা কিন্তু তিনটা জিনিস আমরা প্যারালালি কিন্তু পড়বো, এবং তিনটা জিনিস আমাদের একই সাথে শেষ হবে। হ্যাঁ, এই থিওরি বুক, মাগরাবি, পাস টেস্ট পাস মেডিসিন, এই তিনটাই কিন্তু আমাদের একই সাথে শেষ হবে। হ্যাঁ, একই সাথে শেষ হবে, একই সাথে পড়া শুরু, একই সাথে শেষ। তারপরে পরীক্ষার 1.5 মাস আগে আমরা পাস পেপার কোশ্চেন ব্যাংকটা ধরবো। এই কোশ্চেন ব্যাংকটা পড়তে আপনার একটানা যদি পড়েন আপনার 20 থেকে 25 দিন সময় লাগবে। হ্যাঁ, 20 দিন লাগে। সো এই 20 থেকে 25 দিন সময় আপনি পাস পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। আর 1.5 মাস আগে থেকে পাস পেপার কোশ্চেন ব্যাংক, আর তখন হচ্ছে আপনি শুধু থিওরি পড়বেন। তখন আর 1.5 মাস আগে কিন্তু আর পাস টেস্ট পাস মেডিসিন পড়ার আপনার সময় পাবেন না। তার মানে এখনই আপনার সময় পাস টেস্ট এবং পাস মেডিসিন পড়ার। ঠিক আছে, এখন থেকে যে শুরু করলেন, পরীক্ষার 4 মাস মানে 4 মাস বা পরীক্ষার শুরু হতে 1.5 মাস আগ পর্যন্ত আপনি এই তিনটা জিনিসে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কোনো একটা আপনি যদি না পড়েন, ধরেন আপনি পাস টেস্ট পড়লেন না, ধরেন আপনি পাস মেডিসিন পড়লেন না, এটা আবার এককভাবে পড়ে সময় লাগবে আপনার প্রায় 4 মাস মিনিমাম একবার যদি পড়তে যান। তাহলে কিন্তু আপনি এখন ধরেন 4 মাস পড়লেন এখানে, আবার পাস মেডিসিন পরে নিলেন 4 মাস পড়লেন, তাহলে আপনার লাগাইতেছে ডাবল সময়। সো এরকম করে পড়া যাবে না। একদম ধরতে হবে থিওরি দিয়ে, থিওরির পর পরে ওই থিওরি রিলেটেড কোশ্চেন গুলো এই দুইটা কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে ফেলবো। তাহলে আমার পরীক্ষার 1.5 মাস আগে এই বইগুলো একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। ঠিক আছে, 1.5 মাস আগে যেটা করতে হবে, এই পাস পেপার কোশ্চেন ব্যাংকটা ধরতে হবে আর থিওরি পড়তে হবে। তখন কিন্তু পাস টেস্ট আর পাস মেডিসিন বন্ধ। ঠিক আছে, পড়া দরকার নেই। তো 1.5 মাসের মধ্যে প্রথম 20 দিনে পাঁচ পেপার শেষ হয়ে যাবে। ওকে, পরে আবার আপনি 20 দিনের মতো সময় পাবেন। সেই 20 দিনে এই থিওরি কিন্তু 1.5 মাস আগে থেকে কিন্তু আপনার পড়া শুরু হবে, এবং এই পাঁচ পেপারটা আবার যখন 20 দিনে শেষ হবে আবার আবার রিভিশন দিবেন। হ্যাঁ, আবার 20 দিন, তার মানে দুইবার পাঁচ পেপার রিভিশন দিতে হবে। এবং এই পাঁচ পেপারটা এত ইম্পর্টেন্ট যে এখান থেকে আপনার প্রায় দেখা যায় অ্যারাউন্ড 12-13টা কোশ্চেন একদম সরাসরি চলে আসে। আর 50 থেকে 60% কোশ্চেন হচ্ছে আপনার পাস পেপারসের টপিক রিলেটেড করে থাকে। ঠিক আছে, এবং এই পাস টেস্ট পাস মেডিসিন থিওরি না পড়ে আবার পাস পেপার পড়তে গেলে আপনি পারবেন না। ঠিক আছে, কারণ তাদের যে গাইডলাইন গুলো, তাদের যে মানে অন সিকোয়েন্সে যে ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন গুলো, সেগুলো কিন্তু আগে আপনাকে পড়ে নিতে হবে, তাহলে আপনার পাস পেপারটা সলভ করতে খুব ইজি হবে। তো এই জন্য পরীক্ষার আগে জাস্ট পাস পেপারটা সলভ করব, এখান থেকে মিনিমাম আপনি 50 থেকে 60% কোশ্চেন হচ্ছে কাছাকাছি পাবেন সেম টপিক, আর 12-13টা কোশ্চেন হচ্ছে হুবহু কমন পাবেন। আর তখন এই থিওরিটা পড়বেন। আর পরীক্ষার আগে থিওরিটা পড়ে 4-5 দিন বা 3-4 দিন পরীক্ষার আগে থিওরি বই, যেটা মাগরাবি, এই বইটা পড়ে আপনি পরীক্ষার হলে যাবেন। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন, আমার যে মাগরাবি দেখেন আপনাদের মাগরাবি গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দিছি। হ্যাঁ? আপনাদের বইটা আমার পিডিএফ দেখে দাগাবেন, অথবা পড়ার সময় আপনার দাগায় ফেলতে পারেন। এক্সট্রা কিছু ইনফরমেশন লেখা আছে সেগুলো লিখে ফেলবেন। যদি আপনি মনে করেন কোনো একটা ইনফরমেশন কোথাও পাইছেন, তাহলে সেই ইনফরমেশনটা এই মাগরাবি বইয়ের মধ্যে আপনি নোটেট করে ফেলবেন। তাহলে যেটা হবে, পরীক্ষার আগে আপনার এই বইটা যদি জাস্ট একবার পেজটা উল্টায় যান, তাহলে কিন্তু আপনার মোটামুটি মানে রিভিশনটা সুন্দর হবে। সো এই রিভিশনটাই কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই এসেনশিয়াল আর কি, যেটা আমরা মাগরাবি পড়ার মাধ্যমে খুবই সুন্দরভাবে আমরা রিভিশনটা দিতে পারবো। ওকে, সো এবার একদম আমার খুব আর কিছু বলার নাই। হ্যাঁ, সো সময় বেশি নষ্ট করব না, আপনাদের কিছু থাকলে সেটা বলবেন, আর না থাকলে আমি ক্লোজ করে ফেলবো আর কি।
যেহেতু আমাদের অলরেডি মাগরাবি গ্রুপে কিন্তু ক্লাস দেওয়া হয়েছে, হ্যাঁ, মাগরাবি গ্রুপে ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। সো আমাদের পাস টেস্ট এন্ড পাস মেডিসিন GI10 হ্যাপাটোলজির ক্লাসগুলো আমরা সন্ধ্যা 7:30টায় 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখে সন্ধ্যা 7:30টায় পাস টেস্ট আর রাত 10টায় হচ্ছে পাস মেডিসিনের কোয়েশ্চেন সলভ করব। আমাদের টার্গেট থাকে ডেইলি 70 কোয়েশ্চেন করে, টার্গেট থাকে আর কি সলভ করা, হ্যাঁ। এবং আমরা মোটামুটি খুব সুন্দর করে পাস টেস্ট পাস মেডিসিনের কোয়েশ্চেন গুলো সলভ করবো। যে কোয়েশ্চেন গুলো আপনি পাস টেস্টে যদি কোয়েশ্চেন সলভ করতে একা একা যান, আপনি 15 থেকে 20টার বেশি একদিনে পারবেন না, ঠিক আছে। তো এমন বোরিং লাগবে আপনার কাছে। তো আমরা ইনশাল্লাহ এক বইটাই 2 ঘন্টার মধ্যে 70 কোয়েশ্চেনের উপরে আমরা সলভ করে ফেলবো আর কি। খুব স্মুথলি, সুন্দরভাবে হবে। আর এখানে দেখেন আমি কি করব, আমি তো পাস টেস্ট পাস মেডিসিন আপনাদেরকে সলভ করে দিব, হ্যাঁ। তো এখানে কিন্তু আর আপনার পড়ার কিছুই নাই। আপনার মেইন কাজ হচ্ছে বারবার থিওরিটা পড়া, ঠিক আছে। যতবার থিওরি পড়বেন তত আপনার হচ্ছে আপনি ইনফরমেটিভ হবে, তত আপনার বেস হচ্ছে স্ট্রং হবে, ঠিক আছে। থিওরির কোনো বিকল্প অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে। থিওরি পড়তে হবে আপনাকে। আর পাস টেস্ট পাস মেডিসিনটা আপনাকে কি করবে, কোশ্চেন প্যাটার্ন ধরতে হেল্প করবে আপনাকে। একটা এই যে থিওরিটা পড়ছেন সেটাকে বুস্ট আপ করবে, লং টার্ম মেমোরি করবে, যেটা আপনার পরীক্ষাতে কি করবে, হেল্প করবে। ওকে, রাইট। সো এবার আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনবো। হুম। আচ্ছা, আমার ডেইলি স্টাডি রুটিন, আমি আপনাদেরকে একটা ভিডিও আকার দিছি কিভাবে পড়াবো অ্যাকচুয়ালি। তো ওইটার ক্ষেত্রে ডেইলি স্টাডি রুটিনটা কিন্তু আমি আর দেওয়া আছে। আমাদের কিন্তু আপনার আপনার রুটিনটা আপনি মেক করবেন আর কি, হ্যাঁ। তো আমরা যেটা বললাম যে আমরা 12 থেকে 16 তারিখের মধ্যে একজন কোশ্চেন করছে আর কি, ডেইলি স্টাডি রুটিন কি হবে। এখানে আসলে রুটিনের কিছু নাই, আপনি যখনই পড়ার সময় পাবেন, ঠিক আছে। এখন আর আমাদের ওই যে মানে হাত মুখ ধুয়ে একটা চাটা খেয়ে সবকিছু করে সুন্দর করে পড়ার টেবিলে আসবো, পড়ার টেবিলটা গুছাবো, তারপর পড়বো, ওই সময় আর এখন নাই, ঠিক আছে। আপনি শুইয়া পারেন, বসা পারেন, হাঁটতে পারেন, দৌড়াইতে পারেন, আহ, রুগী দেখতেছেন, ইন বিটুইন পেশেন্ট দেখা বলেন, ইমার্জেন্সিতে বসে আছেন, রাত নাইট ডিউটি করতেছেন, আপনার ভাই পড়তে হবে এখানে। মানে অন্য কোনো ওয়ে নেই, কারণ এই সময়ে চাকরি করা, ফ্যামিলি মেনটেন করা, সবকিছু মিলে সময় আর বেশি নাই, পড়ার সময় বেশি নাই। এর অর্থ হচ্ছে আপনার পড়ার রুটিন, পড়ার টাইম, অল টাইম, যখনই সময় তখনই আপনার পড়া সময়। এখন আর কোনো ধরাবাধকতা নেই যে আমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়বো, এরকম না। আমি বলবো যে যতক্ষণ পারেন, আর যদি কোনোদিন নাও পারেন তাও যেন অ্যাটলিস্ট মিনিমাম 3-4 ঘন্টা হলে, ডেলি 3 ঘন্টা হলেও পড়া যায় আর কি, হ্যাঁ। মানে পড়ার কোনো বিকল্প ওয়ে নাই। যারা অনেকে অবশ্য অনেক পোস্ট গ্রাজুয়েশন করছেন, সবাই জানেন আসলে পোস্ট গ্রাজুয়েশনটা দামাদাম প্রিপারেশন নিতে হবে, দামাদাম পরীক্ষা দিতে হবে। যদি লেট করে ফেলেন তাহলে আসলে টোটালটা আপনার মানে পিছায় যাবে আর কি। আচ্ছা, একজন ভাই লিখছেন এমআরসিপি এন্ড এফসিপিএস প্রিপারেশন কি একসাথে নেওয়া পসিবল, যাবে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি, যদি আপনি নিউ ক্যান্ডিডেট হন, যে আপনি এমআরসিপি প্রিপারেশন নেন নাই, এফসিপিএস প্রিপারেশন নেন নাই কখনো, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো আপনি একদিকে আগাবেন, হয় এফসিপিএস এর দিকে আগাবেন, নাহলে এমআরসিপির দিকে আগাবেন। দুইটা একসাথে নিবেন না, হ্যাঁ। দুইটা একসাথে নিলে আসলে কোনোটা আপনার ভালো হবে না। যে কোনো একটা প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, তাহলে এই প্রিপারেশনটা আপনাকে আরেকটা প্রিপারেশনে হেল্প করবে আর কি, হেল্প করবে। আবার অনেকে আছে ধরেন যে আপনি 2-3বার এফসিপিএস পরীক্ষা দিয়েছেন কিন্তু হচ্ছে না, আহ, তখন আপনি যে কাজটা করবেন, অবশ্যই আপনি এমআরসিপি প্রিপারেশন শুরু করে দিবেন। এবং এমআরসিপি প্রিপারেশনটা আপনি যদি ফুললি শেষ করেন, আপনার যে ল্যাকিংসটা আছে একটু, সেই ল্যাকিংসটা একদম 100%লি কারেক্ট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এমআরসিপি এসবিএ যেগুলো আমরা তো পাস টেস্ট পাস মেরে যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, এসবিএ গুলো যদি আপনি পড়েন, তাহলে আপনার এসবি এফসিপিএস এর এসবি ইনশাল্লাহ আপনার মোটামুটি মানে 75টাতে 70+, আপনি 70 চলে আসবে, হ্যাঁ। এসবি কারেক্ট হবেই মাস্ট। তাহলে আপনার এই সাইডটা স্ট্রং হয়ে যাবে। আর মাল্টিপল স্টেমের জন্য আপনার মাগরাবি বইটা হেল্প করবে, তবে ডেভিডসন কিছু আপনাকে পড়তে হবে। অর্থাৎ এমআরসিপি প্রিপারেশনের পাশাপাশি ডেভিডসনটাকে আপনাকে একটু রিভিশনে রাখতে হবে। আর আমি যেটা বলবো যে কোনো একটা কোচিং এর সাথে অ্যাটাচড হয়ে থাকবেন, মানে সপ্তাহ শেষে শেষে যেন একটা সিস্টেম শেষে শেষে যেন একটা পরীক্ষা এফসিপিএস এ দেওয়া যায়। সো নিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে একদিকে আগাইতে হবে, হয় এফসিপিএস নাহলে এমআরসিপি। আর কেউ যদি কোনো একটা পরীক্ষা 1-2বার দিয়ে থাকেন, প্রিপারেশন তুলে ফেলেন, তাহলে দুইটা প্যারালালি, অর্থাৎ আপনার মেইন ফোকাস যদি এমআরসিপি তে দেন, তাহলে এফসিপিএস এর ডেভিডসনটা আপনি মানে ডেলি ডেলি আধা ঘন্টা, 1.5 ঘন্টা 1 ঘন্টা করে হলেও পড়তে হবে আর কি, তাহলে হবে।
ওকে, রাইট। অর্পিতা দেবনাথ আপু শুনতে পাচ্ছেন? তানভীর ভাই, তানভীর আলম, রাবে আপু, সুদীপ্ত সরকার মৌ, আক্তার জামান ভাই। ওকে, তাহলে আপনাদের সাইড থেকে কোনো কিছুই আর জিজ্ঞাসা করার নাই, জানার নাই? আচ্ছা, এই ভিডিওটা আমি হচ্ছে রেকর্ডেড করে রেখে দিব, একটু পরে আধা ঘন্টা পরে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। যদি আপনার কোনো কিছু ইনফরমেশন আবার জানতে হয়, তাহলে আবার ভিডিওটা একটু দেখে নেবেন। দেখে নিলে তাহলে ওই জায়গাটা কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে। আচ্ছা, পাঁচ টেস্ট 5 মিনিটে একজন লেখছেন সাবস্ক্রিপশন টেস্ট কি সাবস্ক্রিপশন নিতে হবে? আচ্ছা, সাবস্ক্রিপশনের বিষয়ে যেটা বলবো, আমি কিন্তু পাঁচ টেস্ট 5 মেডিসিনের পিডিএফ আপনাদেরকে অলরেডি দিছি যারা ভর্তি হয়েছেন। আমার পিডিএফটা কিন্তু একদম সুন্দর করে নেওয়া, কোনো স্ক্রিনশট না, একদম জাস্ট হচ্ছে আমি টোটাল 5 টেস্ট 5 মেডিসিনের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দিয়ে পিডিএফটা বানানো। আপনারা সাবস্ক্রিপশন করলে আমার পিডিএফে যা আছে এগুলাই পাবেন। এই জন্য সাবস্ক্রিপশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই। আমার পিডিএফ গুলো আপনি সারা বছরের জন্য, 1 বছর 2 বছর রাখতে পারবেন, 3 বছর রাখতে পারবেন, আজীবন রাখতে পারবেন, সমস্যা নেই। ওইটাকেও আপনি পড়লেই হবে। আর কোনো ইনফরমেশন যদি আপডেট থাকে, আমি সেটা প্রতিটা সিস্টেমের সাথে সাথে আমি আপনাদেরকে জানাই দিব। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত কোনো আপডেটেস বা লেটেস্ট যদি গাইডলাইন আসে, সেটা আমি সাথে সাথে সবাইকে নোটিফাই করে দেব। এবং মাগরিবি বইটা তো আপডেট করা আছে, তারপরেও যদি আপডেটেড কোনো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা প্রতিটা পোস্টের সাথে সাথে আপনার কিন্তু চলে যাবে। হ্যাঁ, সো আপনাদের কোথাও কোনো কিছু ঘাটাঘাটির দরকার নেই। আপডেটেড ইনফরমেশন আমি আমার এমআরসিপি গাইডলাইন গ্রুপ থেকে শুরু করে সকল গ্রুপে আমি টাপাটাপ হচ্ছে শেয়ার করে দেই, ঠিক আছে? এই জন্য আপনার এগুলো নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কোনো কিছু যদি চেঞ্জ হয়, সেই কনসার্নটা আমি মিট করবো আর কি। ওকে, রাইট। এখন আপনাদের সাইড থেকে কোনো কোশ্চেন আছে কি আর? হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্টনারের একটা ইস্যু আছে, পার্টনারের বিষয়টা ডেফিনেটলি পার্টনার নিয়ে পড়তে পারলে ভালো। অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কারণ আপনাকে সে বুস্ট আপ করবে, আর একসাথে পড়লে একটু ডিসকাস করা যায়, এটা একটা পয়েন্ট। আর আমি অ্যাকচুয়ালি মানে ইউনিভার্সাল পার্টনার হচ্ছে এখানে। আমি সবার পার্টনার, কারণ কোশ্চেন ব্যাংকগুলো যখন সলভ করব, আমি সলভ করে দিব, তো আমি পড়বো। সেই জন্য আপনার আর পার্টনার খোঁজাখুঁজি দরকার হবে না আমার পড়ার সময়। বাট আপনি আমার আমার আমি তো পড়াবো আপনাকে লাইক দেন 7টা থেকে 9টা, আবার 10টা থেকে 11:30, ওই সময়টার বাইরে যদি আপনি অবশ্যই কোনো একটা পার্টনার নিয়ে পড়তে পারেন, সেটা ডেফিনেটলি অবশ্যই ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো। পার্টনার আপনাকে বুস্ট আপ করবে, পড়তে বসতে হেল্প করবে, ঠিক আছে? আর এক্সাম, প্রতিটা সিস্টেম এক্সাম হওয়ার পরে আমি হচ্ছে আপনাদের মাগরাবি যে গ্রুপ আছে, সেখানে আমাদের এক্সাম গুলো হবে। এবং এক্সাম গুলো হচ্ছে আপনার গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভে আমরা এক্সাম গুলো নিব। আর হচ্ছে গিয়া গুগল ফর্মে আর কি। আর হচ্ছে গিয়া আপনার এক্সাম গুলো চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে এক্সামটা দিয়ে দেওয়ার জন্য আর কি। 24 ঘন্টা পরে আমি যারা যারা এক্সাম দিবেন, সবাইকে নিয়ে একটা সেন্ট্রাল রেজাল্ট করব। কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, কে কত নাম্বার পাইলো, এটা জানতে পারবেন। আর আপনি যদি 24 ঘন্টার মধ্যে এক্সাম না দেন, তাহলে সেন্ট্রাল রেজাল্টে আপনার নাম্বারটা আসবে না। আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার লিঙ্ক গ্রুপে থাকবে। একদম জানুয়ারি এমআরসি পার্ট 1 এক্সাম পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় আপনি যে কোনো পরীক্ষাটা দিতে পারবেন, তবে সময়ের কাজটা সময় করে ফেললে বেস্ট। ওকে, সো আতিক ভাই বলছেন, ভাই আপনার শর্ট ভিডিও গুলো অনেক ইফেক্টিভ। পাঁচ টেস্ট ব্যাচে আসি, এখন 5 মেডিসিনে এডমিট হব শিওর। তো আমি যেটা বলবো, সবাইকে বলবো, মানে আপনি 5 টেস্ট 5 মেডিসিন মাস্ট। এটা আমার কাছে পড়লেও না পড়লেও আপনি নিজ উদ্যোগে হইলো সলভ করবেন, মানে কোনো কথা নাই। আপনার এত কিছু শোনা দরকার নেই। অনেকে বলবে আমি 5 মেডিসিন পড়ে পাস করি, হ্যাঁ করতে পারে। অনেকে বলবে আমি 5 টেস্ট পড়ে পাস করছি, হ্যাঁ করতে পারে। অনেকে বলবে আপনাকে আমি মাগরিবি পড়ে পাস করি, হ্যাঁ করতে পারে। অনেকে বলবে আমি 5 মেডিসিন, শুধু 5 মেডিসিন পড়ে পাস করি, করতে পারে। বাট ভাই,
তার প্রিপারেশন, তার তার সে হয়তো কোনো একটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করা, তার হয়তো এফসিপিএস মিড টার্ম কমপ্লিট করা, তার হয়তো এফসিপিএস ট্রেনিং কমপ্লিট করা, তার হয়তো কোনো একটা ব্যাকগ্রাউন্ডে তার প্রিপারেশন নেওয়া আছে। সো তার সাথে আপনাকে মিলাইলে হবে না, সোজা কথা আপনার সাথেই আপনাকে মিলাইতে হবে, আপনার সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে। সো কে কি পড়লো না পড়লো এটা না, আমার মূল থিম হচ্ছে পাস টেস্ট পাস মেডিসিন, সাথে থিওরি। পরীক্ষার আগে থিওরি আর পাস পেপারস তো তার রিকল কোশ্চেন ব্যাংক পড়বো, দ্যাটস এনাফ। শর্ট ভিডিও আমি প্রতিটা সিস্টেমের সাথে সাথেই আমার যতগুলো শর্ট ভিডিও আছে, যত প্রকার শর্ট ভিডিও আছে, আমি আপনাদের প্রতিটা সিস্টেমের সাথে সাথে দিব আর কি, যেগুলো হইতেছে। এবং কোনো আপডেটেড গাইডলাইন আসলে সেগুলো আমি ছোট ছোট 5-6 মিনিটের করে ভিডিও করে দেই। সো এই গাইডলাইনগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? এগুলো আমি আপডেট করে দিব আপনাদের আর কি, হ্যাঁ। আপনারা জাস্ট ওইটাতে জাস্ট ইউজ টু হবেন আর কি। মোদ্দা কথা, আপনি আমাকে আমার সাথে লেগে থাকবেন, আমার সাথে লেগে থাকবেন, আমার সাথে লেগে থাকবেন। আর বাকিটা আল্লাহর উপর ভরসা। আমরা হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আশা করি সুন্দর একটা রেজাল্ট আমরা জানুয়ারিতে নিয়ে আসতে পারবো। আর এখন তো পেসেস এক্সাম সেন্টার বাংলাদেশে আছে, তাহলে কোনো সমস্যাই নেই, বাংলাদেশে পরীক্ষা দিতে পারে আর কি। দ্যাটস অল। সো আজকে যারা ছিলেন সবাইকে অ্যাকচুয়ালি অনেক অনেক ধন্যবাদ। এরপরও কারো যদি কোনো কিউরিওসিটি থাকে, কোয়েরি থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবেন। অথবা আপনাদেরকে আমি একটা টেলিগ্রাম গ্রুপ করে দিব, হ্যাঁ। একটা টেলিগ্রাম গ্রুপ করে আমি আজকেই শেয়ার দিয়ে দিব আপনাদের গ্রুপগুলোতে। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ওইখানে আপনার কোনো কিউরিওসিটি থাকলে ওইখানে লিখবেন। আমি আমি যদি নাও জানতে পারি অনেক ইনফরমেশন, যদি আরেকজন ভাইয়া আপু জানে, তাহলে ওনারা শেয়ার করবে। অথবা আমি আমার অ্যাবসেন্সে যদি কেউ জানো ইনফরমেশনটা, তাহলে সে শেয়ার করবে। সবাই হচ্ছে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবেন আর কি। দ্যাটস অল রাইট। সো থ্যাংক ইউ অলস, থ্যাংক ইউ সবাইকে আজকের এই সেশনটাতে থাকার জন্য। আর আমাদের হচ্ছে মাগরিবের ক্লাসগুলো কিন্তু অলরেডি গ্রুপে চলমান। সো আপনারা, আমি হলে কি করতাম, মানে 2 দিনে পুরো সিস্টেমের ক্লাস শেষ করতাম, পরে আরো 2বার পরীক্ষা কোশ্চেন আগে সলভ করতাম, তারপরে হচ্ছে কোশ্চেন সলভে যাইতাম, ঠিক আছে? থিওরি খুব ভালো করে পড়ে ফেলতে হবে আমাদের কোশ্চেন সলভ শুরু করার আগে, এবং আমি আশা করি সেটাই করব। আপনার হচ্ছে 12, 13, 14 তারিখ এই 3 দিনে পুরা জিআইটি এন্ড হ্যাপাটোলজি থিওরিগুলো শেষ করবেন। তারপরে একদিন রিভিশন দিবেন, তারপরে আবার কোশ্চেন ব্যাংকের সময় আবার থিওরি পড়বেন, তারপরে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। পারফেক্ট প্রিপারেশন হবে 1 বাই 1 করে সবগুলাই। ওকে, তাহলে আমাদের আর তেমন কিছু ইনফরমেশন নাই, সবগুলোই আমি শেয়ার করছি আপনাদের সাথে। অল দ্য বেস্ট সবাইকে, অ্যাগেন থ্যাঙ্কস, অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।